দুঃখ কষ্টের মাঝে দিন গেলেও সময় থেমে থাকে না। দিন দিনের মতো যেতে থাকে। সময় কারোর বন্ধু নয় যে থেমে থাকবে। আহাফিনের প্রতি তুবার পিনপিনে রাগটার পাশাপাশি আলাদা এক অনুভূতি জন্মেছে। কেমন যেন একটা টান অনুভব করে লোকটার প্রতি। তার সামনে আসলে সে নাম না জানা অনুভূতিতে হারিয়ে যায়। ইদানিং এটা খুব খেয়াল করছে তুবা। এই তো সেই দিনই গিয়ে দেখতে পেল আহাফিন মদ খেতে খেতে একদম নাজেহাল অবস্থা, ফ্লোরে নিথর হয়ে পড়েছিল। এই দৃশ্য দেখে তুবার ভেতর সহ মুচড় দিয়ে উঠেছিল। চোখের কোণায় এক দুই ফোঁটা পানিও জমেছিল কষ্টে। সেদিন থেকে আরও বেশি টান অনুভব করে আহাফিনের প্রতি। এরপর মানুষটা তাকে কিছু বলতেও চেয়েও বলেনি। তুবাও জোর দিল না এতে, কারণ মানুষটাকে তার আলাদা রকম ভালো লাগে। মানুষটার কাছাকাছি গেলে সে অনুভূতি হয় সে উথাল পাতাল ঢেউ, সহস্র সাগরের ঢেউ হতে থাকে। এসব ভাবতে ভাবতে আয়নার সামনে বসে তুবা হেসে উঠল। আজ অনেক দিন পর সে চোখে কাজল দিয়েছে। নিজের মৃগনয়না চোখগুলিকে কাজল কালোয় সাজিয়ে তুলেছে। কি ভেবে যেন তুবা আবার হেসে উঠল। আপা, তুমি কাজল দিয়েছ? তুবার পেছন ফিরে তাকালো। তুষির কথায় সে মুচকি হাসল। এগিয়ে গিয়ে তুষিকে টেনে হাঁটু পেতে নিচে বসতে বসতে বলল, কেন, তোর বোনকে ভালো লাগছে না? আরে, আমার বোনকে পরীর চেয়েও বেশি সুন্দর লাগছে বলেই বলছি। আমার তো এখন ভয় হচ্ছে পরী না তোকে ভুল করে তুলে নিয়ে যায়। তুবা হাসল, সাথে তুষিও বলল, আপা, তুমি কতগুলো মাস হাসো না বলো তো? তুবার হাসির মাত্রা কমিয়ে আনলো। জানো তো, তোমার হাসি দেখার জন্য আমি কত অপেক্ষা করি। তুমি হাসলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। তুষির মুখে এমন কথা শুনে তুবা তাকে জড়িয়ে ধরল, গালে কপালে চুমু দিল। সে জানে এই মেয়েটা তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। সেও চেষ্টা করে তুষিকে নিজের সবটা দিয়ে ভালোবাসতে। তুষি, আমার লক্ষ্মী বোনটা। আপা, একটু দাঁড়াও। কেন? তুষি হুইল চেয়ার টেনে গোলাপি কালারের লিপস্টিকটা আনলো। এদিকে এসো। কেন? আর এসো না। দেখো তুষি, পাগলামি করিস না। আমি কিন্তু এখন এসব দেব না। আরে তুমি এসোই না। তুষি, যাও, তোমার সাথে রাগ করছি। ওরে বাবা রে, আমার বোনটা খুব রাগ করে ফেলেছে। আচ্ছা এই নে। তুষি দাঁত বের করে দিয়ে হেসে তুবার ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিকটা দিয়ে দিল। তুষি নিজের বোনকে দেখে প্রশংসায় পঞ্চমুখ। তুবা হেসে তুষির নাক টেনে ধরল। ওপাশ থেকে শিরিন বেগম দুই মেয়ের ভাব দেখে আনমনে হেসে উঠলেন। তুবার সুন্দর মায়াবী মুখটার দিকে অপলক তাকিয়ে রইলেন তিনি। আম্মা, কিছু বলবে? তুবার প্রশ্নে শিরিন বেগম মুখের ভাবভঙ্গি ঠিক আর কঠিন করে ভেতরে ঢুকলেন। হো, কইতাছি ঘরে চাউল শেষ হয়ে গেছে, বাজারও তেমন নাই। আচ্ছা আম্মা, আমি আসার সময় নিয়ে আসব। তুষি বলল, আপা, আসার সময় আচার এনো। আচ্ছা আনবো, গালে আদর করে বলল তুবা। তুবা ব্যাগ নিয়ে চলে যাওয়ার সময় শিরিন বেগম বললেন, সাবধানে যাস। তুবা পেছন ঘুরে তাকালো শিরিনের দিকে। ম্লান হেসে বের হয়ে পড়ল। তিনি ভাবতে লাগলেন, কি ভাগ্য নিয়ে এসেছে। কতটা কপাল পোড়া হলে এমন কথাও বলতে হয় তাকে এই কাজে যাওয়ার সময়। শিরিন বেগমের বুক ভরে কান্না চলে এলো। সেদিনের পর থেকে রনির আর দেখা মেলেনি। ছেলেটা অদ্ভুত রকমের পাগল। এইভাবে আড়ালে থাকতে থাকতে হঠাৎ একদিন এসে আবার না জানি কোন দুর্ঘটনা ঘটায়। ভয় হয় তুবার। সে এত ভয়ের মাঝেও আহাফিনকে মনে করে। হেসে ওঠে সে। আজ দেখলে কি বলবে মানুষটা? অবাক হবে নাকি স্বাভাবিকভাবেই নেবে? রিকশায় বসে বসে ভাবতে থাকলো তুবা। কলিং বেল বাজতেই ফারিদা আন্টি খুলে দিলেন দরজা।
তুবাকে দেখে তিনি মিষ্টি করে হাসলেন। আজ কতদিন পর আপনাকে দেখলাম আন্টি। হ্যাঁ মা, তোমাকেও অনেকদিন পর দেখছি। কেমন আছেন আন্টি? ভালো। তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ। ভেতরে এসো। আহাফিন বাবা একটু বাইরে গেল কি যেন দরকারে। তুবা আর কিছু বলল না। ঘড়ির কাঁটায় 7টা। আহাফিনের গাড়ির আওয়াজ পাওয়া গেল। তুবা মুচকি হেসে তার জন্য অপেক্ষা করতে লাগলো রুমে। তাড়াহুড়ো করে আসছিল আহাফিন। তুবাকে দেখে থমকে গেল সে। এক মুহূর্তের জন্য মনে হয়েছে নিঃশ্বাস থমকে গেছে তার। পা আর বাড়াতে পারল না আহাফিন। সেখানে আটকে রইল। হাতে থাকা গ্লাসটাও নিচে পড়ে শব্দ হলো। তার চোখগুলোর পাতা নড়ছে না। সামনে থাকা মোহিনীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তুবা তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। কাজল কালো চোখগুলো বুকের ভেতর ছুরির মতো আঘাত করছে আহাফিনের। গোলাপের পাপড়ির ন্যায় গোলাপি ঠোঁটগুলো তাকে বড্ড টানছে। আহাফিনের রুদ্ধশ্বাসকর অবস্থা। তার এমন হাল দেখে তুবা আবার না হেসে পারল না। তুবার হাসি দেখে আহাফিনের মস্তিষ্ক যেন কাজ করা থামিয়ে দিয়েছে। সে মাথা ঝাঁকিয়ে চোখ বন্ধ করে। আবার তাকায় তুবার পানে। নেশাতুর চোখগুলো নিয়ে এগিয়ে গেল তুবার দিকে। কি দেখছেন? তুমি তুবাই তো, নাকি তার যমজ বোন? তুবা এবার খিলখিল করে হেসে উঠল। আহাফিন তখনও নিজের ঘর থেকে ফিরতে পারেনি। সে আচমকা তুবার গালে হাত রাখল। বৃদ্ধাঙ্গুল দিয়ে তুবার গালে হাত বুলিয়ে দিল। তুবার মাথা এগিয়ে এনে ভালোবাসা দিল কপালে। তারপর বুকের গহনে শক্ত করে জাবড়ে ধরল। কেন যেন তার চোখগুলো চিকচিক করে উঠছে। আহাফিনের এমন কাণ্ডে তুবা হতবাক। শান্ত হয়ে মাথা পেতে রেখেছে আহাফিনের বুকে। কি শীতল বুক! আহাফিন তুবাকে তুলে আবারও চুমু দিতে লাগলো কপালে। অন্য হাতে তুবার আরেক গাল স্পর্শ করল। আহাফিনের এই 2 হাতের তালুতে তুবার মুখশ্রী আরো বেশি মায়াবী লাগছিল। ডগর ডগর চোখগুলো তাকিয়ে আছে আহাফিনের চোখের দিকে। মুখ ফুসকে বলেই ফেলল, কি দেখছেন আহাফিন? শশ, আমার চোখের তৃষ্ণা মেটাতে দাও তোমার ওই কাজল কালো চোখের গভীরতায় তাকিয়ে থেকে। যদি পারতাম এই চোখ বুকের ভেতরে লুকিয়ে রাখতাম। আমার সাধ্য নেই, তাই তোমাকেই চোখের সামনে রাখতে চাই আজীবন। লুকিয়ে রাখতে না পারি, সামনে রেখে দেব যতন করে। আমি কি সারা জীবন আপনার কাছে থাকবো আহাফিন? হ্যাঁ। যদি না থাকি? জোর করে রাখবো। জোর করে কি রাখা যায়? হ্যাঁ, চাইলেই পারা যায়। আমার চোখের তৃষ্ণা নিবারণের জন্য হলেও তোমাকে আমি বেঁধে রাখতে রাজি আছি। তুবা হুট করে আহাফিনকে জড়িয়ে ধরল। কেন ধরল তা জানে না। আজকাল অনুভূতিগুলো বড্ড অবাধ্য হয়েছে। তারা কিছুতেই তার লাগামে থাকতে চায় না। সেগুলি এখন বেহায়া বেহাপনায় হয়ে উঠেছে। তারা শুধু আহাফিনকে চায়। আহাফিন তুবাকে শক্ত করে আগলে নিল। তার মাথায় ঠোঁট স্পর্শ করল। আহাফিন বিড়বিড় করল, তোমাকে এইভাবে জড়িয়ে ধরে আমি শত শত বছর পাড়ি দিতে চাই। আমার বুক হিম করার জন্য হলেও তুবার শীতল পরশ চাই। তুবার চোখ বন্ধ করে নিল। মনে মনে বলল, আমিও আপনার এই শীতল বুকে মাথা রেখে নিজের দুঃখ ভুলতে চাই আহাফিন। তবে সেটা কি আদৌ সম্ভব? তুবা তাড়া দিচ্ছে তুষিকে তাড়াতাড়ি তৈরি করিয়ে দিতে। ডক্টর দেখানোর সময় হয়ে গেছে। 1 মিনিট দেরি করলেও সিরিয়াল সবার লাস্টে চলে যাবে। তুবা না খেয়েই তুষিকে নিয়ে বের হয়ে গেল। শিরিন বেগম যেতে চাইলেও তুবা বলল, আম্মা, তোমার যেতে হবে না, আর ওখানেও দেরি হতে পারে, তুমি বাসায় থেকো। তুষিকে নিয়ে তুবা বের হচ্ছে। আহাফিন বলেছিল আসবে। তুবা না করলেও তাকে না আসার জন্য রাজি করাতে পারেনি। পরে নিজেই ফোন করে বলল তার কাজ পড়ে গেছে। তুবা মনে মনে খুশিই হলো। তা না হলে তুষিকে কি বলতো সে? তুষিকে হুইল চেয়ারে ধরে নিয়ে যাওয়ার সময় গলি থেকে অনেক দূরে হঠাৎ রনির সাথে দেখা হয়ে গেল। ভয়ে তুবার কলিজা শুকিয়ে গেছে।
আবার কোনো অঘটন ঘটাতে চাইছে নাকি? রনিকে দেখে তুবার স্বাভাবিক মনে হলো না। তুষি ঘাড় কাত করে তুবাকে দেখল, কিন্তু কিছু বলল না। তুবা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, তুই এখানে পথ আটকে দাঁড়িয়েছিস কেন? রনি কিছু বলল না, শুধু লাল ফোলা চোখগুলো তুবার উপর নিক্ষেপ করল। দেখতে কেমন নেশাখোরের মতো লাগছে, গা থেকে বাজে গন্ধেও বের হচ্ছে। তুবা কিছু বলতে যাবে, তখনই রনি বলল, আমারে কি ভয় পাইতেছ তুবা? তোকে ভয় পাবার কি আছে? সামনে থেকে সরে দাঁড়া, পথ ছাড়। তুই নাকি চাকরি পাইছস? কিরে ক? দেখ রনি, সামনে থেকে যা, আমার দেরি হয়ে যাচ্ছে। দেরি হোক তুবা, আগে আমার কথা জবাব দিয়া যা। হ্যাঁ করি তো? তুই আমার অন্ধকার জীবনের সূত্রপাত ঘটিয়েছিস, আর কিছু শুনতে চাস? রাইতের বেলা তোর কিয়েরে কাম? আজ থাইকা তুই কামে যাবি না, তোর বাসত আমি সময় মতো বাজার দিয়া আইমা। ফালতু কথা বাদ দিয়ে আমার রাস্তা ছাড়। আমি তোরে কি কইলাম শুনছস না? শোনার দরকার নেই আমার, তুই যা এখান থেকে। রাগে রনি তুবার হাত খপ করে ধরে ফেলল। আগে যা করেছিলাম না, ওহন তোর সাথে এইটা করনো লাগবা। রনি হাত ছাড় আমার, এবার কিন্তু আমি চুপ থাকবো না, আমি পুলিশ ডাকবো। হাত ছাড়াতে চেষ্টা করে বলল তুবা, পুলিশের বাপরে ডাক, আমি তোরে আজীবন ধরিয়া রাখব। কি করতে পারবি তুই? ভালো চাইলে হাত ছেড়ে দে রনি। গাড়ির প্রচণ্ড হর্নের আওয়াজে রনি বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। খুব কাছেই একজন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। রনি বিরক্ত হয়ে বলল, আরে ভাই যান না, রাস্তা ফাঁকা আছে, চোখে দেখো না? এমন শব্দ করতেছ ক্যারে? তুবা সামনে তাকিয়ে দেখল আহফিন গাড়িতে চোখ মুখ শক্ত করে বসে আছে। তুবার ভয় হলো, কি ভয়ানক চাহনি। রনিও হাত ছাড়ছে না। আহফিন গাড়ি থেকে নেমে এসে রনির সামনে দাঁড়ালো। রনি কপাল কুঁচকে তাকিয়ে রইল তার দিকে। হাতটা ছাড়। কি? এবার আহফিন রনির গালে একটা ঘুষি বসিয়ে দিল। রনি ছিটকে গিয়ে দূরে পড়ল, ঠোঁট ফেটে রক্ত পড়ছে তার। সে এসে আহফিনের কলার ধরল। দুইজনে ধস্তাধস্তি হতে লাগলো। ভয়ে তুবার শরীর কাঁপছে। রনি তো বখাটে ছেলে, সবসময় মারামারি করে, কাউকে ভয় পায় না। আহফিনকে যদি... তুবা দৌড়ে গেল, রনির হাত ধরে ছাড়ানোর চেষ্টা করলো। তুবা বারবার করুণ স্বরে বলতে লাগলো, রনি ছাড় ওনাকে, ছেড়ে দে, আল্লাহর দোহাই লাগে ছাড়। তুবার আকুতি দেখে রনি তার দিকে তাকালো। তুবা কান্না করছে, মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আহফিন আবার রনি বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রনি খুব ব্যথাও পেয়েছে, তবুও সে তুবার দিকে তাকিয়ে রইল। তুবা ব্যস্ত হয়ে আহফিনকে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? আহফিন শান্ত চোখে বুঝিয়ে দিল সে ঠিক আছে। তারপর তুবা এক বাহুতে হাত ধরে বলল, তোমার লাগেনি তো? না, চলো। রনি তখনও ফ্যাল ফ্যাল করে তুবাকে আর নাম না জানার লোকটাকে দেখছিল। লোকটার জন্য তুবার ব্যস্ততা, ভয় তাকে একদম থমকে দিয়েছে। তার চোখের পাতা পড়ছে না, কিছু বলতেও পারছে না, চুপচাপ একটু দূরে দাঁড়িয়ে শুধু দেখছিল। ভেতরে চাপা একটা কষ্ট কাজ করছিল তার। আহফিন তুষির কাছে গিয়ে হুইল চেয়ারটা টেনে গাড়ির সামনে নিয়ে এলো। তুষিকে বসিয়ে দিয়ে সে সামনের সিটে ডালা খুলে দিল। তুবা একবার রনির দিকে তাকালো। ওর এমন চাহনি দেখে তুবার মায়া হলো। সে গাড়িতে উঠে বসে পড়ল। আহফিন রাগান্বিতভাবে তাকালো রনির দিকে, তারপর গাড়ি নিয়ে ছুটে গেল। রনি শূন্য তাকিয়ে দুপা পিছিয়ে গেল। ওখানেই ধপ করে রাস্তায় বসে পড়ল। ভেতরে যে কি রকম আগুন জ্বলছে সে কাউকে বোঝাতে পারবে না, তবুও সে চুপ আছে। মনে হচ্ছে কেউ তার ওপর কয়েক মন ওজনের পাথর চাপা দিয়ে দিয়েছে। রনির মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তার শরীর কাঁপছে, কাঁপা ঠোঁট দিয়ে কথা বেরোচ্ছে না। অতি কষ্টে শুধু মুখ দিয়ে বের করল, তুবা, তুবা রে।
আহাফিন গম্ভীর হয়ে গাড়ি চালাচ্ছে। তাকে দেখে তুবার মনে হলো সে রেগে আছে। ভয়ে ভয়ে তুবা বলল, আপনি না বললেন আসবেন না? আহাফিন বলল না কিছু। অনেকক্ষণ পর বলল, কাজটা আরেকজনের কাছে দিয়ে এসেছি। এতক্ষণ আহাফিনকে একটা রোবট ছাড়া কিছুই মনে হচ্ছিল না। তুবা আর কি বলবে ভেবে না পেয়ে চুপ রইল। পেছন থেকে তুষি নিচু স্বরে তুবাকে ডাকল, আপা। তুবা ঘাড় ফিরিয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোর অসুবিধা হচ্ছে তুষি? সে মাথা নাড়িয়ে বলল, না। তুষি আহাফিনের দিকে তাকালো। সামনের লুকিং গ্লাসে আহাফিন তুষির চোখ দেখল। তুবা একবার আহাফিনের দিকে তাকিয়ে আবার তুষির দিকে তাকালো। হাসার চেষ্টা করে আমতা আমতা স্বরে বলল, তুষি। উনি পাশে থেকে আহাফিন সোজাসুজি জানিয়ে দিল, তোমার বোন আমার এখানে কাজ করে, আর তুমি আমাকে তোমার বড় ভাই ভাবতে পারো। সে পিছন ফিরে তুষির দিকে তাকিয়ে মুচকি হাসলো। তুবা অবাক হয়ে দেখছিল দুজনকে। তুষির মুখেও খুশির হাসি। তুবা আর কিছু বলল না, একবার আহাফিনের দিকে তাকালো। বিনিময়ে আহাফিন তার দিকে তাকিয়ে চোখের ইশারা করে হাসলো। কি অমায়িক হাসি! তুষিকে ডক্টর আজ অনেকগুলো পরীক্ষা দিয়েছেন, কিছু জানাননি। 3 দিন পর রিপোর্ট দেবে। যা জানানোর দরকার তখনই ডক্টর জানাবেন। আহাফিন সবটা সময় তুবা আর তুষির পাশেই ছিল। কাজ সেরে তুবা আর তুষিকে গলির মুখে নামিয়ে দিয়ে গেল। যাওয়ার আগে জানিয়েছে, আমি কাল আসবো, বাসা থেকে বের হবে, এখানেই অপেক্ষা করব আমি। আহাফিন ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে। তুবা ওয়াশরুমে ফ্রেশ হতে গেছে। আহাফিন নর্মাল বাতাসে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। তাকে কেমন উদাসীন লাগছে। তুবা ঘরে ঢুকতেই আহাফিন তার দিকে না তাকিয়ে ডাকলো, তুবা। বলুন, এদিকে এসো। তুবা গিয়ে আহাফিনের কাছে দাঁড়ালো। আহাফিন বাইরে মুখ করে দাঁড়িয়ে থেকে তাকে বলল, আরেকটু কাছে এসো। তুবা মুচকি হেসে পাশে এক পা ফেলে তার দিকে আরেকটু এগিয়ে যায়। তুবা, তুমি তো কখনো জানতেও চাওনি আমি কেন তোমাকে নিজের বাসায় এনে তোমার সাথে মিলিত হয়েছি। আহাফিনের কথায় তুবার মুখটা মলিন হয়ে গেল। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন কেউ তার পুরনো ঘায়ে খোঁচা মেরেছে। একবারও আহাফিন তুবার দিকে তাকালো না। বাইরে উদাসীনভাবে তাকিয়ে কফির মগে চুমুক দিল। অনেকক্ষণ পর সে বলতে শুরু করলো, আমি বাবা মা ছাড়া বড় হয়েছি তুবা। এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ ছিল না। 6 বছর বয়সে 5 মাস 12 দিন আমি কোমায় ছিলাম। বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আমিও ছিলাম সেই দিন। আল্লাহ আমাকে সেদিন বাঁচিয়ে দিয়েছিল। এতদিন পর নিজের জ্ঞান ফিরে আমি বাবা মাকে খুঁজি, পাইনি। ফরিদা আন্টি ছিলেন বাবার বন্ধুর স্ত্রী। ওনার পরিবার আর ম্যানেজার মিলে আমার লেখাপড়া বড় করার দায়িত্ব নেন। তখন থেকে আমার দুনিয়াটা কঠিন হয়ে যায়। একা একা বড় হয়েছি। ছোটবেলা থেকে একা বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে যাই আমি। জীবনের প্রতি মায়া উঠে যায় আমার। নিজের প্রতি বড্ড বিরক্ত হয়ে যায় আমি। ঠিক তখনই আমার জীবনে লুবনা আসে। আহাফিনের মুখ থেকে এমন একটা কথা শুনবে তা তুবা কল্পনাতেও ভাবতে পারেনি। তব্দা হয়ে দাঁড়িয়ে আছে সে। শরীরটা একদম নেতিয়ে আসছে যেন। কি বলল এটা? গলায় কান্না এসে ঢেকেছে তুবাকে। শ্বাস নিতে বেগ পেতে হচ্ছে তার। দমটা বন্ধ হয়ে আসছে। আহাফিন আবার বলতে শুরু করলো, আমি এতটা ডিপ্রেশনে থাকতাম, আমার কিছুই ভালো লাগতো না। বারবার মনে হতো কেন সেদিন মারা যায়নি আমি। বাবা মা ছাড়া দুনিয়াটা কত কঠিন তা আমি প্রতিদিন বুঝতে পারতাম। ভার্সিটিতে লুবনার সাথে দেখা। সে এসে আমায় সময় দিত। নিজে থেকে বারবার কথা বলতো। আমি এড়িয়ে যেতে চাইলেও তার ব্যবহারে পারতাম না। লুবনাকে আমার ভালো লাগতে শুরু করলো। ওকে পেয়ে কষ্টগুলো একটু করে ভুলতে থাকলাম। তারপর ঠিক করলাম আমরা বিয়ে করব। তুবা এগুলো যেন আর নিতে পারছিল না। কানে যেন আহাফিন লাভা ঢেলে দিচ্ছে। তার শ্বাস নিতে বড্ড কষ্ট লাগছিল।
বুকে এত কষ্ট হচ্ছে যেন এখনই দমটা তার দেহ থেকে বের হয়ে যাবে। তুবা চোখগুলো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। খুব কষ্টে গলা থেকে কষ্টগুলোকে সে ভেতরে ঠেলে দিল। মাথাটা কেন যেন ঘুরছে, এক বিন্দু শক্তি যেন শরীরের দেহে পাচ্ছে না। আহাফিন তুবার দিকে তাকালো না কেন যেন। তুবা ফুঁপিয়ে ছাড়া নিঃশ্বাসগুলো আওয়াজ সে পাচ্ছে। আহাফিনের বুকে ভার কিছু অনুভব করলো। সে জানে এইগুলো সব বুক ভরা কষ্ট, কিন্তু আজ সে তুবাকে সব বলতে চায়, বলা দরকার। তাই আবার বলতে লাগলো সে। লুবনাকে পেয়ে দিনগুলো ভালোই কাটছিল আমার। লুবনা ছিল দেখতে সুন্দরী, মডার্ন। সে ছিল আধুনিকতায় পরিপূর্ণ। যে কেউ তাকে দেখে মুগ্ধ হতো। লুবনার বাবা ছিল না, তার মা আর সে। তাদের ছোট্ট সংসারের খরচ আমিই চালাতাম। লুবনাকে আমার বেশ পছন্দ ছিল লাইফ পার্টনার হিসেবে। আমরা তাড়াতাড়ি বিয়ে করতে ফেলতে চেয়েছিলাম, কারণ তার সাথে দেখা হওয়ার 2 বছর আমার পড়া হয়ে গেছে, ভার্সিটিও শেষ। লুবনার সাথে তেমন দেখা হয় না, কারণ অফিসে আমাকে জয়েন করতে হতে হয়েছে। তাই ভেবেছি তাকে বিয়ে করে নিলে আমার একাকিত্ব কমে যাবে। লুবনাকে বিয়ের কথা বলার পর সে রাজি হয়, কিন্তু তার মাঝে আমি আমার জন্য দেওয়া আগের মতো সময় বা গুরুত্বটা দেখতে পেতাম না। আর চিন্তিত মুখ আমাকে বিষণ্ণতায় ফেলে দিতে লাগলো। লুবনাকে 2 বছরেও আমি একটা কিস পর্যন্ত করিনি, কারণ তাকে তার জায়গাটা আমি দিতে চেয়েছিলাম। অবশ্য 2-3 বার সে জড়িয়ে ধরে আমার গালে কিস করেছে। এক বৃষ্টির রাতে সে বাড়ি ফিরতে পারেনি। দুজনে এক বাড়িতেই ছিলাম আমরা। এই মুহূর্তে তুবার মনে হচ্ছে তার যদি মরণ হতো, যদি খারাপ কিছু শুনতে না হতো, যাতে যে আবারও কাঁচের টুকরোর মতো ভেঙে গুঁড়িয়ে যায়। তুবা চোখ বন্ধ করে নিল। কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। ভেতরের তপ্তটা নিতে পারছে না সে। সেদিন তার ব্যবহার ছিল অন্যরকম। আমাকে নিজের দিকে টানার আভাস দেখতে পেয়েছিলাম তার ব্যবহারে। আমি একটা ছেলে, আমার ভেতরেও পশুর মতো একটা মানব লুকিয়ে থাকে। সব পুরুষের মাঝেই থাকে। আমারও কিছু কামনা বাসনা থাকতে পারে। টগবগে রক্ত আর শয়তানের তাড়নায় আমি লুবনার সাথে মিলিত হওয়ার সিদ্ধান্ত নিই। যখনই তার সাথে গভীর হতে যাব, তখন হয়তো আল্লাহর রহমতে আমার বিবেক জেগে ওঠে। ঠেলে দূরে সরিয়ে দিই আমি। অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে কেঁদেছি। আল্লাহর কাছে মাফ চাই নামাজ পড়ে। আমাকে যেমন দেখেছো, আমি তখন মোটো এমন ছিলাম না। সেই দিন রাতটা আমার কঠিন গিয়েছিল। এক কানে শয়তানের প্ররোচনা দিচ্ছিল, আর অন্য কানে আল্লাহর ফেরেশতা আমায় সঠিক পথ দেখাচ্ছিল। এর 5 দিন পর আমাদের বিয়ে। লুবনা এই ঘটনার পর থেকে পুরোপুরি আমাকে এড়িয়ে চলল। 2 দিন কথা বলেনি আমার সাথে। 3 দিনের মাথায় আমি ওর বাসায় যাই। ও নিজের ব্যস্ততা দেখিয়ে আমাকে চলে যেতে বলে। রাগ কষ্ট দুটোই হচ্ছিল আমার। এর পর দিন আমি তার বাড়িতে গেলে দারোয়ান জানায় তারা বাসা ছেড়ে চলে গেছে। আমি লুবনার নাম্বারে কল করতেই থাকি, কিন্তু বন্ধ পাই। দিশেহারা হয়ে পড়ি আমি। মাথা আমার কাজ করা বন্ধ করে দিয়েছিল। জানি লুবনা ইচ্ছে করেই চলে গেছে, তবুও আমি ঢাকা শহরে খুঁজতে থাকি তাকে। পাই না। আমার মন ঘুরে যায়। মদের মাঝে ডুবে পড়ি আমি। একদিন এক আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে। আহাফিন, আমি বুঝতে পেরেছি তোমার মাঝে হয়তো শারীরিক কোনো সমস্যা আছে। না হলে আমার মতো একজনকে সে রাতে পেয়ে কে দূরে ঠেলে দেয়। আমি তোমাকে নিয়ে চলতে পারবো না। আর এমনিতেও তুমি আমার সব ইচ্ছাই পূরণ করতে পারবে না, আমি জানি। আমি ইয়োকের সাথে বিদেশ চলে যাচ্ছি। সে আমাকে সুখে রাখবে। ভালো থেকো তুমি।
এই কথা শুনে সেদিন ফোনটা ভেঙে ফেলি। তার যত ছবি স্মৃতি ছিল সব পুড়িয়ে ফেলি। সারা রাত ড্রিঙ্কের সাথে অন্য নেশা করি। নেশার টান বেড়ে যায়। লুবনার প্রথম কথা জিদ আমায় পেয়ে বসে। অফিসের একজনের কাছ থেকে লীলার নাম্বার পেয়ে কল করি। সেদিন তুমি এলে। তোমার ওপর নিজের সব রাগটা হিংস্রতায় ঠালি। সেদিন তোমাকে শুধু আহাফিন কথা শেষ করার আগেই তুবা মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। আহাফিন নিচে তাকিয়ে তুবা বলে চিৎকার করে উঠল। তুবার জ্ঞান ফেরে অনেক পরে। তার পাশে বসে আহাফিন শক্ত হাতে তার হাত ধরে রেখেছিল। তুবা চোখ ঘুরাতেই আহাফিন তার মাথায় হাত রাখে। আলতো হাতে মাথায় হাত বুলাতে লাগলো আহাফিন। তুবা একবার আহাফিনের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। বড্ড কষ্ট লাগছে তার। লোকটার প্রতি পিনপিনে রাগটা বাড়তে লাগলো তুবার। আহাফিন তুবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, আগের কথাটাই শুনলে এর পরেরটা শুনবে না? আগেরটা যেহেতু শুনতে পেরেছ, পরের কথাটাও শুনতে হবে তোমার। তুবা চোখ মুখ ফেটে কান্না আসছিল। নাক টেনে কান্না আড়াল করার চেষ্টা করল সে। আমি শুনতে চাই না। তার কথায় কান না দিয়ে আহাফিন নিজের মতো করে বলতে লাগলো, লুবনার প্রতি আমার ফিলিংসটা শুধু ভালো লাগা ছিল। ভালোবাসা মানে তো আমি তোমার সংস্পর্শে বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই যে প্রথম রাতে আমি শুধু রাগের বশে তোমার সাথে মিলিত হয়েছি। সেই রাতে আমার রাগের মাত্রা এত যেন প্রতিটা মুহূর্তে আমি তোমাকে লুবনা মনে করে মারতে চেয়েছিলাম, কষ্ট দিতে চেয়েছিলাম। ভেতরের রাগটা সবটা ঝেড়ে ফেলতে চেয়েছিলাম আমি। কিন্তু যখন তোমার মুখের দিকে তাকাতাম তখন কষ্ট দিতে পারতাম না। প্রথম দিন রাতে ঘুমের মাঝে স্বপ্ন দেখে জেগে উঠি। লুবনার ওপর রাগে আমি তোমার গলা চেপে ধরতে যাই, কিন্তু তখন তুমি ঘুমিয়েছিলে। তোমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আমার হাত আর চলল না। স্নিগ্ধ একটা বাতাস পাই বুকে। পাশ ফিরে শুয়ে পড়েছিলাম তখন। সকালে যখন তোমাকে পাইনি কেমন অধৈর্য হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল কিছু চলে গেছে নিজের থেকে। সেই দিন সারাটা দিন আমি তোমার কথা ভেবেছি। তোমার মুখশ্রী আমার চোখের নাগালে ছিল। ভেবেছিলাম কখন রাত হবে তোমার চোখের সামনে পাবো। মায়াবী মুখের আঁচে বুকটা খানিক হলেও শান্ত হবে। এরপর থেকে আমি তোমার কাছে যাই শুধু নিজের জন্য। আমার ছোঁয়ায় আমি হিংস্রতার বদলে কোমলতা দিতে চাইতাম। দিন দিন তোমার প্রতি আমার একটা আকর্ষণ বেড়েই উঠেছিল। একটা টান, একটা মায়া, সেই ঝড় সৃষ্টি করা অনুভূতি। তোমাকে দেখার তৃষ্ণা বাড়তেই লাগলো আমার। আমি বুকে তোমার প্রতি অনুভব করতে শুরু করেছিলাম। তোমার স্পর্শ পেলে আমার শরীরে অদ্ভুত শিহরণ লাগে। তোমার প্রতি আমার যে অন্যরকম অনুভূতি, তার নাম আমি জানি না। কবিরা বলে গেছে এমন অনুভূতির নাম নাকি ভালোবাসা। তবে বলবো, আমি তোমার জন্য আমার বুকে বাসা বেঁধেছি, ভালোবাসার একটা বাসা। তুবা আহাফিনের দিকে মুখ ফিরিয়ে কেঁদে ফেলল। আহাফিন কান্না ভরা চোখে তুবার পানি মুছে দিল। তুবার চোখের পানি বুকে ছুরিকাঘাত করে যে, কাঁদবে না কোনো দিন আমার সামনে। ভেতরে খুব জ্বালা হয়। তুবা কেঁদেই যাচ্ছে। আহাফিন হাত দিয়ে তার চোখের পানিগুলি মুছে দিচ্ছে। তোমাকে ভালোবেসে বুকে ভালোবাসার ঘর বেঁধেছি, সেখানে থাকবে তুবা। সে উঠে আহাফিনকে জড়িয়ে ধরে কাঁদে। আহাফিন চোখ বন্ধ করে তুবাকে শক্ত করে জড়িয়ে ধরল। দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার। এ কিসের অশ্রু তা জানা নেই। তুবার মাথাটা নিজের সাথে চেপে রেখেছে যেন কখনো ছাড়বে না। আহাফিন চোখের পানি ছেড়ে তুবার মাথায় চুমু দিল। তুবার কপালে গম্ভীর চুম্বন করল আহাফিন। তুবা কেঁদে আবার জড়িয়ে ধরল আহাফিনকে। আমাকে ছেড়ে চলে গিয়ে একা করে দেবেন না তো তুবা? আমি
যেন শেষ নিঃশ্বাস আপনার বুকের মাঝেই ছাড়তে পারি আহাফিন। তুবা, জানো কেন তোমাকে আমি এসব কথা আজ বলছি? না, জানি না। আহাফিন তুবাকে বুক থেকে তুলে মুখোমুখি হয়ে বসল। লুবনা কাল আমায় কল করেছে। তুবার হাসি আনন্দ আবার মিলিয়ে গেল। আহাফিনের দিকে অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। ও পাগলি, তুই মন খারাপ করছো কেন? আল্লাহ কখনো কাউকে ছেড়ে দেয় না। কিছু পাপের শাস্তি তিনি দুনিয়াতেই দিয়ে দেন। লুবনা আমার সাথে যা করেছে ঠিক তার সাথে ইয়োকও তাই করেছে। ইয়োক তাকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে। সে এখন দেশে এসে আমার সাথে দেখা করতে চায়, আমার কাছে ফিরতে চায় সে। পাগলি, তোমার কি মনে হয় আমি রাজি হব? আমি আমার তুবাকে ছাড়া আর কিছুই বুঝি না, বুঝতেও চাই না। তুবা আমার একটা পৃথিবী। তুবা বজ্রের গতিতে আহাফিনকে আবার জড়িয়ে ধরল। তুবা সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পেল এক জোড়া চোখ তার ওপর নিবদ্ধ। চমকে গেছে তুবা, ভীত স্বরে জিজ্ঞেস করল, তাকিয়ে আছেন যে? মাথা নাড়াচ্ছেন কেন? আহাফিন মুচকি হাসলো তার দিকে তাকিয়ে। ঘুম থেকে উঠলেন কখন? ঘুমালে তো ঘুম থেকে উঠব। মানে কি আহাফিন? রাত জেগে আমি আমার জীবনের জ্যোৎস্নাকে দেখছি। তুবা কি বলবে জানে না, কিন্তু মানুষটা বদ্ধ পাগল বই কি আর কিছু না। এমন পাগলামিগুলো তার বুকে আনন্দের ঝড় তুলে দেয়। সেই দিন তুবা রাতে একাই আহাফিনের বাসায় এলো, কিন্তু বাড়িটা একদম নীরব। এমনিতেই নীরব থাকে, তবে আজ যেন আরো থমথমে লাগছে, কারণ সারা বাড়িতে একটুও আলো নেই। তুবা ভেতরে খানিক ভয় হচ্ছে। এমন কুচকুচে অন্ধকারে একা একটা মেয়ে ভয় পাওয়াটা স্বাভাবিক। সে শুকনো ঢোক গিলে ডাকলো, আহাফিন, আহাফিন, আপনি কোথায়? আহাফিন, আপনি কি বাসায় নেই? কোনো সাড়া শব্দ আসে না। এবার তুবা খানিক জোরালোভাবে ভয় পেতে শুরু করেছে, কিন্তু তেমন পাত্তা না দিয়ে সে ব্যাগ থেকে নিজের ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করলো। কিছুদিন আগে আহাফিনই তুবার জন্য ফোনটা নিয়ে এসেছে। তুবা একবার ইচ্ছে হয়েছিল একটা স্মার্টফোন চালানোর, কিন্তু টাকার অভাবে কিনতে পারেনি। ইচ্ছাকে অবশেষে মাটি চাপায় দিতে হয়েছে। এই পৃথিবীতে কত হাজার হাজার মানুষ প্রতিদিন নিজের ইচ্ছেকে নিরীহভাবে মাটি চাপা দিয়ে দেয় আয়ত্তের বাইরে। এটাই জীবন। এই তো মধ্যবিত্তের নিম্নবিত্তের সংগ্রাম। তুবাকে ফোনটা দেওয়ার পর সে স্তব্ধ হয়ে গিয়েছিল। আহাফিন বিষয়টা বুঝেও হালকাভাবে নিল। নিজে হাতে সারা রাত তুবাকে স্মার্টফোনের সাথে পরিচয় করিয়ে দিল। সেদিন তুবা মুখ ফুটে আহাফিনকে কিছু না বললেও সে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। লোকটার দিকে ছলছল নয়নে তাকিয়েছিল ম্লান হেসে। তুবা লাইট এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল আর আহাফিনকে ডাকছিল। তুবার এই ডাক কেউ শুনতে পাচ্ছিল না। তুবা আহাফিনের ঘরের সামনে দিয়ে দেখতে পেল দরজা লাগানো। তুবার ভয়ে এবার শরীর কাটা দিতে শুরু করেছে। কি হচ্ছে আজ? আসার সময় তার আম্মা 2-3 বার না করেছে এই দিনে কাজ করতে যেতে, তবুও আজ এলো। না জানি কি হয়। তুবা ঢোক গিলে দরজা ঠেলে দিল, কাপা পায়ে ভেতরে গেল। আহাফিনকে ডাকলেও বার কয়েক, লাইটের সুইচ অন করলো, কিন্তু আলো হলো না। তুবা ভেতরে ভয় ধড়াক ধড়াক শব্দ হচ্ছে। এবার সে আহাফিনের নাম্বারে কল দিল, কিন্তু ফোন বন্ধ। তুবার আর মন সায় দিল না ভয়ে। সে পেছন ফিরে ঘুরে আগেই একটা শক্ত হাত তার মুখ চেপে ধরেছে, সঙ্গে গলায় বোধহয় ছুরিও ঠেকিয়েছে। তুবা হাত থেকে ফোনটা ধপাস করে উল্টো হয়ে নিচে পড়ে গেল। চোখ বড় বড় হয়ে এসেছে তার, ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে ভয়ে। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো সে। বিনিময়ে গলায় রাখা ছুরি শক্ত চাপ অনুভব করলো।
তুবা সঙ্গে সঙ্গে নীরব হয়ে যায়। ভয়ে মাথার কিছু আসছে না তার, সব কিছু লোপ পেয়েছে, কান্না পাচ্ছে খুব। তার সুখের দিনগুলো খুব অল্পই হয়। এবার আবার কোন কালবৈশাখী ঝড় চলে এলো হঠাৎ, জীবনকে আবার এলোমেলো করে দিয়ে যাবে না তো? কেন যেন রনির কথা মনে আসছে। রনি আবার? তুবার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। না দেখা সেই মানুষটা তাকে নিয়ে উপরে চলে গেল। ছাদ থেকে কি ফেলে দেবে? কিন্তু চাপগুলো খুব ব্যথা করছে তার, মনে হচ্ছে গলায় এখনই দেবে যাবে। ছাদে নিয়ে গিয়ে লোকটা তার মুখের ওপর থেকে হাত সরিয়ে দিল। সে ফুস করে নিঃশ্বাস ছাড়ল, প্রাণ ভরে আগে শ্বাস টেনে নিল, তারপর জিজ্ঞেস করল, কে? কে আপনি? কোনো সাড়া নেই। কে আপনি? ছুরির শক্ত চাপ গলায় পেল আরো। চুপ হয়ে গেল তুবা। কি করবে এবার তা মাথায় আসছে না। লোকটা পেছন থেকে তাকে মৃদু ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দিল। হঠাৎ সামনে কিছু আলো ফুটে উঠল। সেই আলো আস্তে আস্তে বড় হয়ে দৃশ্যমান হতে লাগলো। তুবাকে আহাফিন বিয়ে করতে চায়। তুবা কি রাজি? এখনই যেন জবাব দেয়, নয়তো মেরে ফেলবো আহাফিন দ্বারা। আলোর মাঝে এমন একটা লেখা দেখে থমকে যায় তুবা। আচমকা তাকায় পেছনে, তখনও আবঝা দেখছিল লোকটাকে। হঠাৎ আলো চলে এলো, আহাফিনকে দেখতে পেল তুবা। একটু আগের ভয় আর রাগ একসাথে মিশে বাজে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে তার। তুবা আহাফিনের বুকে ধাক্কা মারে প্রচণ্ড জোরে। তুবার চোখ টলমল করছে পানিতে। আহাফিন তার ধাক্কা খেয়ে গিয়ে নিচে পড়ল ধপ করে। কিছু বলতে যাবে তার আগে দেখলো তুবার অমন চোখ। আহাফিন ফিক করে হাসি মারল। তার এমন হাসি দেখে তুবার শরীর আরো জ্বলে উঠল। সে গিয়ে আহাফিনকে টেনে তুলল। রাগে কিল ঘুষি দিতে দিতে ফুপিয়ে উঠল তুবা। আহাফিন তাকে জড়িয়ে ধরতে চাইলেও তুবা দিচ্ছে না। পাখির ডানা ঝাপটানোর মতো ছটপট করছে। আচ্ছা সরি 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 তো তুবা, এই দেখো সরি। আহাফিন কান ধরে উঠবোস করতে লাগলো, তাতেও কাজ হলো না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তুবা। আহাফিন এবার এগিয়ে গেল তুবার কাছে, বাহু ধরতেই ছিটকে সরিয়ে দিল হাত। বিড়বিড় করে আহাফিন বলে উঠল, হাই গার্মি। তুবা কপাল কুঁচকে রাগী চোখে তাকালো তার দিকে। আহাফিন আবার বলল, ইস, ভয় পাচ্ছি। আচ্ছা সরি তো প্রিয়তমা, একদম ধরবেন না আমায়। তোমাকে ধরবো না তো কাকে ধরবো? যাকে ইচ্ছে তাকে ধরুন গিয়ে। সত্যি তো? গেলাম তবে। তুবা লম্বা টানে শব্দ তুলে কাঁদতে শুরু করলো। আহাফিন বলল, আমার প্রেয়সী দেখি খুব রাগ করতে জানে। আচ্ছা ভুল হয়ে গেছে তো আমার। একটু মজা করতে গিয়ে এমন হবে জানলে কি করতাম বলো তো? এমন ভুল আর হবে না প্রিয়তমা। এটাকে ভুল বলে? ভয়ে যদি মরে যেতাম। আমি তো অন্যরকম সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এমন সারপ্রাইজ নিয়ে আপনি বসে থাকেন। আমার এত অদ্ভুত সারপ্রাইজের দরকার নেই। তুবা চলে যেতে চাইলো। আহাফিন তার হাত ধরে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে এলো তাকে। কোমর টেনে আরও কাছে আনলো তুবাকে। দেখুন, একদম ভালো হবে না, ছাড়ুন। ধরতেই এমন বলছো কেন? কি ভাবছো কিছু করব তোমায়? সরুন তো। তুবা যেতে চাইলেও নড়তে পারল না মানুষটার জন্য। আহাফিনের মুখে দুষ্টু হাসির আভাস। আহাফিন তুবার দুই গালের পাশে হাত রেখে তুবার চোখের দিকে তাকালো। মুচকি হেসে তার ঠোঁট জোড়া একেবারে নিজের দখলে করে আনলো। না, তুবা বাধা দিল না, আর না সে বাধা দিতে চায়। মানুষটার স্পর্শটা তাকে সর্বোচ্চ সুখ দেয়। একটু পর তুবাকে ছেড়ে দিলে লজ্জায় মাথা নুইয়ে আনলো। তোমার লজ্জার আজ জীবনেও না কমুক। এত লজ্জা পাও কেন তুবা? বুঝতে পারো না? তোমার লজ্জা মাখা মুখটা দেখলে ইচ্ছে করে বুকের মাঝে লুকিয়ে রাখি তোমায়।
তুবা তাকে জড়িয়ে ধরল, শক্ত করে জড়িয়ে ধরল। আহফিন তার মাথায় গভীর চুমু দিয়ে আকাশপানে তাকালো। তুবা কিন্তু এখনো কোনো উত্তর দেয়নি। কিসের? সে রাজি কিনা। তুবা কি রাজি? না, আপনার মতো মানুষকে বিয়ে না করাই ভালো। করব না বিয়ে। কি করবেন? মেরে ফেলবেন? আহফিনের ভয়ঙ্কর ভালোবাসা তোমাকে ঝলসে দিতেও জানে তুবা। মৃত্যুর চেয়ে কম নয় তা। কিন্তু তুমি আমায় বিয়ে করবে, তোমার ঘাড়ও করবে। না করলে জোর করে করব, হাত পা বেঁধে করব। বললেই হলো? আলবাত হলো। মোটেও না। দেখতে চাও? দেখান। তুমি না চাইলে কি আমি তোমার ভেতরে ঢুকে কবুল বলাবো? তুবা ফিক করে হেসে উঠল তার এই কথায়। আমি যখন থাকবো না তখন বুঝবে, কাঁদবেও তখন। চোখ মুখ শক্ত করে তুবা আহফিনের দিকে তাকালো। আহফিনও ঠোঁট উল্টে অভিমানীভাবে মুখ ফুরিয়ে নিল অন্য পাশে। তুবা তাকে শক্ত করে জড়িয়ে ধরল, বুকের ভেতর ঢুকার চেষ্টা করে বলল, আমার সমস্ত মন প্রাণ আর জীবন জুড়ে একটাই নাম আছে, আহফিন। আহফিন, শুধু আহফিন। সে চলে গেলে কি আমি নিঃস্ব হয়ে যাব না? আহফিন মুচকি হেসে তুবার চুল এলোমেলো করে দিল। বুকে এখন শান্তির জোয়ার বয়। বিয়ে তোড়জোড় করে দিয়েছে আহফিন। তুবার বাসায় একগাদা মিষ্টি, ফল আরও অনেক রকমের খাবার নিয়ে হাজির সে। তুবা একপাশে দাঁড়িয়ে আছে। শিরিন বেগম কিছুই বুঝতে পারছেন না। বড় করে অবাক চোখ করে সে সব কিছু দেখছেন তিনি। তুবা কিছু জানায়নি। আহফিন বলল, আন্টি, আমি তুবার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তাকে আমার খুব পছন্দ। এখন আপনার অনুমতি হলেই ফরজ কাজ সেরে নেব। শিরিন বেগম একবার আহফিনের দিকে তাকালেন, অন্যবার তুবার দিকে। তিনি হতবাক। আন্টি, আমি তুবার ব্যাপারে সবটা জানি। এ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। সে আমার কাছে সুখেই থাকবে ইনশাল্লাহ। বাবা, আমি কি কইতাম বুঝবার পাইতেছি না। তোমরা দুজন যখন দুজনের পছন্দ করো, এই নে আমি কি কইতাম। তুমি বাবা দেখতে মাশাল্লাহ একটা চাঁদের টুকরা। তুবার আব্বা মইরা যাওয়ানের পর থেকে আমার দুর্দশা দেহনের মতো কেউ নেই বলেই কেঁদে উঠলেন তিনি। আহফিন তুবার দিকে তাকিয়ে আবার শিরিন বেগমের দিকে তাকালো, বলল, চিন্তা করবেন না, আজ থেকে এটা আমারও পরিবার। আমি আপনাদের খেয়াল রাখার চেষ্টা করব। আহফিনকে বসিয়ে শিরিন বেগম খুব যত্নে রান্না বান্না করে খাওয়ালেন। ওনার বড় শখ ছিল একটা ছেলের, কিন্তু আল্লাহ দেয়নি। দিলে হয়তো জীবন অন্য রকমের হতে পারত। আহফিন মনে মনে ঠিক করে নিয়েছে তুবার বিয়ের জন্য কেনাকাটা এখন থেকেই শুরু করতে হবে। ভেবেই মনে উল্লাস হচ্ছে তার। এদিকে ডাক্তার বলে দিয়েছে তুষির অপারেশন আর কিছুদিন পর করতে হবে। বড় জোর 1 মাস সময়। এবার হয়তো তুষি হাঁটতে পারবে। জন্ম থেকেই তুষি হাঁটতে পারে না, অথচ তার কত ইচ্ছা নিজের বোনের সাথে দৌড়ে বেড়াবে। এবার তুষি হাঁটতে পারবে, দৌড়াতে পারবে। কি বলো তুষি? ঘাড় কাত করে তুষি আহফিনকে দেখল। পাশ থেকে তুবাও বলল, আমি আর তুষি একসাথে হাঁটবো, দৌড়াবো, আর আপনি ভিডিও করবেন। হ্যাঁ, দুজনে তো আমাকে কমলা পেয়েছ। কি বললেন? কিছু না রানী সাহেবা, জো হুকুম। আহফিন আর তুবার কথায় তুষি হেসে উঠল। তবে মনে মনে কেন যেন শান্তি লাগছে না তার। কি হবে, কি হবে ভাবনাটা তাকে অস্থির করে তুলেছে। সত্যি জীবনে হাঁটাটা স্বাদ গ্রহণ করতে পারবে তো? মনের খচখচানিটা তাকে ব্যতিব্যস্ত করে তুলেছে। এমন খবর শুনেও মনের তৃপ্তিটা সে পাচ্ছে না। ভেতরের ভয় তাকে কুড়ছে, কিন্তু তুবাকে তা বুঝতে না দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তুষি সবটা ওপরওয়ালার ওপর ছেড়ে দিয়েছে। এখনও তুবাকে আহফিনের বাসায় যেতে হয়, এক প্রকার বাধ্য হয়েই যেতে হয়।
নয়তো আহাফিন রাগ করে বসে থাকে। তুবা কত করে বলল, আর কিছুদিন পরেই তো বিয়ে হয়ে যাবে, এখন না আসাই ভালো। কে শুনে কার কথা। তারপরও যেতে হয় তুবাকে। তুবা প্রতিদিন গিয়ে রান্না করে নিজে হাতে আহাফিনকে খাইয়ে দেয়। আহাফিন যখন নামাজ পড়ে দূরে বসে তুবা তাকিয়ে থাকে। রাত হলে আহাফিনের বুকে চুপটি মেরে শুয়ে ঘুমোতে হয়। এই যা তুবার কাজ। আহাফিনের বক্তব্য, আমার বাজে অভ্যাসগুলো তো তুমিই করেছো। এখন তোমার হাতে না খেলে তো আমার পেট ভরে না। বুকে না শুলে কেমন খালি খালি আর হালকা লাগে। মনে হয় আমার সবচেয়ে বড় আর দামি সম্পদটাই তো আমার মাঝে নেই। ঘুম হয় না যে তখন। এই অভ্যাস যেহেতু তুমি করেছো, একটু কষ্ট তো একবার করতেই হবে প্রিয়। আহাফিনের কথায় খিলখিল করে হেসে ওঠে তোবা, আর ও মুক্তঝরা হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রয় তুবার প্রেমে অন্ধকার পুরুষ। সেদিন সন্ধ্যায় তুবা আহাফিনের বাড়ির দিকে রওনা দিল। প্রতিদিন বিকেলবেলাতেই চলে যায়। আজ একটু বেরোতে দেরি হয়ে গেল। দেরি হলেও তাকে বেরোতে হতে হয়েছে, না হলে লোকটা খাবেও না আর সারা রাত না ঘুমিয়ে তাকে ফোনের ওপার থেকে রাগ ঝাড়বে। তাই তুবা বের হয়েছে। যেতে যেতে হঠাৎ সে সজোরে ধাক্কা খেল। শক্ত কিছুর সাথে মাথাটা লেগে বেশ ব্যথা পেয়েছে। রাগে ব্যথায় তুবা যেই মাথা তুললে কিছু বলতে যাবে তখনই চমকে উঠল। আবার রনি? আবার কোন বিপদ নিয়ে হাজির হয়েছে সে? চোখ মুখের অবস্থা স্বাভাবিক নয়। চিকন শ্যামলা শরীরে গলার হাড্ডির সাথে লেগে কপালে ব্যথা পেয়েছে তুবা। ইতিমধ্যে সুপারির আকার ধারণ করেও ফেলেছে। তুবার মাথা থেকে হাত সরিয়ে মুখ কঠিন ভাব নিয়ে এলো। পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় রনিও সেই রাস্তা আটকে দাঁড়িয়েছে। তুবা শক্ত গলায় বলল, পথ আটকে দাঁড়িয়েছিস কেন? রাস্তা ছাড়। বিয়া করবি নাকি? যদি হতে না দিই? আটকে উঠল তুবা বুক। রনি এমনটা করবেই হয়তো। ভয়ে তুবার বুক চাপা দিল। কিরে, যদি তোর বিয়ে আমি হতে না দিই, ওই বড়লোক সাহেবকে যদি মাইরা ফেলি, তখন কি করবি রে তুবা? ভয়ে তুবার হাত পা কাঁপা শুরু করে দিয়েছে। ভেতরের ভয় শিরায় শিরায় দৌড়াচ্ছে। দম আটকে আসছে রনির কথা শুনে। শ্বাস নিতেও সময় নিচ্ছে। ভয় পাইছোস? ভয় পাইস না রে তুবা। তোর আর তোর হবু জামাইয়ের আমি কিছু করতাম না। তুই তো ওই বড়লোক ছেঁড়ার সাথে সুখে শান্তিতে আরামে থাকতে পারবি। আর আমি তোরে তো কিছুই দিতে পারতাম না রে। তাই আমার ভাগ্যও নাই তোর নিজের কাছে রাহনের। তোর শান্তি আমার শান্তি রে তুবা। তুই সুখে থাক। ভুল তো আমি আগেই করছিলাম। নিজেই নিজের কপাল খাইছি ছোটবেলায়। বড় হয়ে তোর হারাইলাম নিজের দোষে। তুই আমার কপালে আছিলি না রে। তোর কোনো ক্ষতি আমি করতাম না। তোরে আর বিরক্ত করতাম না রে তুবা। তুই ভালো থাক। আমার ভালোবাসা ভালো থাক, এটাই চাই আমি। আমার ভেতরের আগুন আর ভালোবাসা আমার ভেতরে লুকাইয়া থাক। তুই ভালো থাক তুবা, তুই ভালো থাক। মুখে তাচ্ছিল্যের কষ্ট জর্জরিত হাসি আর চোখ দিয়ে টপ টপ করে পড়ছে পানি। এই প্রথম রনিকে দেখে তুবার মায়া হচ্ছে। মনটা কেমন অস্থির লাগছে রনির জন্য। নিজের অজান্তে তুবার দুই চোখ ঝাপসা হয়ে এলো। এক চোখে পানি টুপ করে পড়তেই তুবা অন্য চোখ পানি আড়াল করে নিল। আমার জীবনটা আজই সার্থক হলো রে তুবা। আমার লইগা তোর চোখে এই দুফোঁটা পানি আমার জীবনটা পূর্ণ করিয়া দিয়েছে। তোর এই দুফোঁটা চোখের পানি আর এই মুখ মনে করিয়া দিন পার করতে পারবো আমি। তুবা, শুধু তোর লইগা আমার বুকটা সারাক্ষণ জ্বলবে রে তুবা। কথাটা শেষ করে রনি বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠল। তুবা আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ভেতরে খুব কষ্ট হচ্ছে লোকটার জন্য। চোখ বারবার ভরে আসছে। হঠাৎ তার চোখ গেল রনির বুকের দিকে। চিরা দাগ, রক্ত শুকিয়ে কালো হয়ে আছে।
তুবা কেন যেন সহ্য করতে পারল না, দৌড়ে সামনে চলে গেল। কিছু পথ এগিয়ে থমকে দাঁড়ালো, পেছন ফিরল আবার। রনি চোখ ভর্তি পানি নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে তার দিকে। তুবা আর নিতে পারল না এই দৃশ্য, বুকটা ব্যথায় টনটন করছে। রনির জন্য চোখের পানিগুলো আর আটকে রাখতে পারছে না, ভেতরটা জ্বলছে, খুব কষ্ট লাগছে। চোখের পানি ছাড়ে দিয়ে তুবা দ্রুত সেই স্থান ত্যাগ করলো। বড্ড পুড়ছে মনটা রনির জন্য। কলিং বেলের আওয়াজে আহাফিন যখন দরজা খুলল তখন তুবাকে জিজ্ঞেস করলো, আসতে এত দেরি হলো যে? তুবাকে ভাবান্তর না দেখে আহাফিন তাকে ধরে ভেতরে নিয়ে এলো। তুবার চোখ মুখ ফোলা দেখেও আহাফিন সাথে সাথে কিছু জিজ্ঞেস করলো না। তাকে সোফায় বসিয়ে এক গ্লাস পানি এনে দিল। তুবা, পানিটা খাও। আহাফিনের কথায় তুবা তাকালো। চুপচাপ পানির গ্লাসটা নিয়ে অল্প পানি খেয়ে রেখে আবার আহাফিনের দিকে তাকালো। আহাফিনের চোখে তুবার কপালে ফোলাটা দেখে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, তোমার কপালে কি হয়েছে তুবা? কিছু না। তুমি কি কিছু লুকোচ্ছ আমার থেকে? কি লুকোতে যাব? আপনি বসুন, আমি একটু ওয়াশরুম থেকে এসে রান্না বসাচ্ছি। আহাফিন তাকে আর কিছু বলে বিরক্ত করলো না, কিন্তু হঠাৎ তুবার এমন ব্যবহার তাকে বেশ ভাবাচ্ছে। কপাল কুঁচকে চিন্তিত মুখে থম মেরে বসে রইল আহাফিন। এদিকে তুবা ওয়াশরুমে গিয়ে আয়নায় দিকে তাকিয়ে নিজেকে দেখছে। আল্লাহ কি এমন দিল তার মাঝে, যার কারণে একটা ছেলে এত কষ্ট নিতে হচ্ছে। রনির জীবনটা শেষ বললেই চলে, আর অন্যদিকে তার প্রেমে একজন মাতাল। একটু ছাড়লেই মনে হয় অস্থির হয়ে ওঠে। এই মুহূর্তে আহাফিনের কথা তেমন না মনে পড়লেও রনির কথা বড্ড মনে হচ্ছে। ছেলেটার জীবন শেষের মূল দায় কি সে? হয়তো সে নয়, তার ভাগ্য। কিন্তু রনির জন্য মনে টান লাগছে তার। এটাই বা কেন হচ্ছে? ওর ওই কষ্ট ভরা বুক মুখ দেখে, নাকি অন্য কারণ? এত চিন্তায় তুবার মাথা চিনচিন করা শুরু করে দিয়েছে। অমনি দরজায় টোকা পড়ল। তুবা, তুবা, কি হলো? এতক্ষণ ধরে ওয়াশরুমে আছো, সব ঠিক আছে তো? তুবা কোনো জবাব দিল না। আহাফিন আবার গলা ছেড়ে ডাকতে লাগলো তুবাকে। তুবা বেসিনে হালকা ঝুঁকে মুখে পানির ঝাপটা দিল। চোখ মুখ বেয়ে সব পানির দলা বেরিয়ে নিচে নামতে লাগলো। আহাফিন ওখানে দরজায় দাঁড়িয়ে ডাকছে তাকে। জবাবে সে বলল, কিছু হয়নি আমার, আসছি। মিনিট কয়েক পর তুবা বের হয়ে দেখতে পেল আহাফিন সোফায় গম্ভীর হয়ে বসে আছে। তুবা তার পাশে এসে বসলো। কি হয়েছে আপনার? আমার কিছুই হয়নি তুবা, তোমার কি হয়েছে সেটাই ভাবছি আমি। আমার কিছু হয়নি আহাফিন, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। সত্যি কিছু হয়নি তো? আহাফিনকে মিথ্যা বলতে তুবার ভালো লাগছে না, তবুও মুখ ফুটে বলল না। আহাফিন তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ জড়িয়ে ধরল। অনেক শক্ত হাতে ধরেছে তুবাকে। তুবা বুঝল না কিছু, কিন্তু মুখে হাসি ফুটে উঠল। মনটা স্বস্তি পাচ্ছে। রান্না করার সময় হুট করে আহাফিন এসে তুবার কোমর জড়িয়ে ধরল। আরে কি করছেন কি আপনি? তোমাকে একটু জড়িয়ে ধরার লোভ সামলাতে পারলাম না। তুবার গলায় নাক ঘষতে ঘষতে আবার বলল, জানো তুবা, মুভিতে আর রোমান্টিক ভিডিওতে যখন দেখি হিরোরা এইভাবে জড়িয়ে ধরে বউকে, তখন খুব আনন্দ হয়। এটা বাস্তবে একটু অনুভব করার জন্য ছুটে এলাম। জানো ভেতরে কত শত অনুভূতি খেলা করতে থাকে। আসলেই তো দারুণ একটা স্টেপ এটা। ছাড়ুন তো, তরকারি পুড়ে যাবে। আর আমি কিন্তু আপনার বউ হইনি এখনো। না আপনি কোনো হিরো, আর না আমি কোনো হিরোইন। আহাফিন তুবার হাত খোপায় নাক ডুবিয়ে দিতে দিতে বলল, হিরো না হই তাই বলে যে এটা করা যাবে না এমন কোনো কথা আছে? মাঝে মাঝে বাস্তবেও কিছু স্টেপ নিয়ে ফিলিংসটা অনুভব করতে হয়। এতে ভালোবাসাও বাড়ে আর অনুভূতিও। এখন থেকে রোজ এভাবে এসে একবার জড়িয়ে ধরব। আমি আপনায় খুন্তি দিয়ে দেব। ছাড়ুন, সত্যি তরকারি লেগে যাচ্ছে। আহাফিন তুবার নরম গালে চুমু দিয়ে চলে গেল।
তুবা এক গাল হেসে আহাফিনের দিকে তাকিয়ে রইল। যতই না করুক, হাজারখানেক ভালো লাগা কাজ করছে এতে। সব কথা যে সবসময় বলে দিতে হয় এমন তো কোনো কথা নেই। কিছু অনুভূতি এইভাবে অনুভব করে নিতে হয় চুপিসারে। তুবা আবারও মুচকি হাসল। রাতে খাবার শেষ করে তুবা ব্যালকনিতে এসে দাঁড়ালো। পেছন থেকে আহাফিন এসে তার ঘাড়ের চুল সরিয়ে দিয়ে সেখানে থুতনি রাখলো আর জিজ্ঞেস করলো, কি ভাবা হচ্ছে? তুবা নিশ্চুপ। তুবা, হ্যাঁ। কি হয়েছে তোমার? কই কিছু না তো। মাঝে মাঝে কোথায় হারিয়ে যাও বলো তো? তুবা আবারও নিশ্চুপ। আবার? আহাফিন তুবাকে নিজের দিকে ফেরালো। গালে হাত রাখতেই তুবা কপাল কুঁচকে নিল। কি হয়েছে বলো তো তুবা? অন্তত একটু আলতো করে জড়িয়ে তো ধরতে পারো। হঠাৎ করে তুবা বলে উঠল, আমাদের বিয়ে কবে? কি হলো, তুমি এটা নিয়ে চিন্তিত? আরে তুমি বললে কালই বিয়ে করে নেব, এটা নিয়ে এত চিন্তা? দূর পাগলি। আহাফিন তুবাকে জড়িয়ে ধরল মুচকি হেসে। তুবা তার হাত ছাড়িয়ে যেতে যেতে বলে গেল, ঘুম পেয়েছে, রাতও হয়েছে, ঘুমিয়ে পড়ুন এসে। আহাফিন স্তব্ধ হয়ে তুবার কাণ্ড দেখল পেছন ফিরে। সে এখন খুব চিন্তিত তুবাকে নিয়ে। হঠাৎ কি হলো তুবার? সকালে আহাফিন ওঠার আগেই তুবা বের হয়ে গেল। ঘুম থেকে উঠে তুবাকে দেখতে না পেয়ে সে রেগে গেল। সাথে বেশ অবাক হচ্ছে তুবার ব্যবহারে। হঠাৎ এমন আচরণ করছে কাল থেকে। কি এমন হলো কাল যে তুবা এমন এড়িয়ে যাচ্ছে তাকে? আহাফিনের মেজাজ গরম হয়ে আছে। সে তুবাকে কল দিল। একটা রিং হওয়ার পর সে কলটা রিসিভ করতে আহাফিন গলা ছেড়ে বলে উঠল, কলটা ধরতে এত সময় লাগে কেন তোমার? আর আমাকে না বলে চলে গেলে যে? কি হয়েছে কি তুবা? আমি আপনাকে একটু পর কল দিচ্ছি। শান্ত স্বরে তুবা এই কথাটা বলে কল কেটে দিল। আহাফিন রেগে লাল হয়ে যাচ্ছে। সে আবার কল দিল তুবার নাম্বারে, কিন্তু আশ্চর্য, তুবার ফোনটা বন্ধ করে দিয়েছে। আহাফিন তুবার এমন কাজে হতভম্ব। চুপচাপ থম মেরে বসে অনেক কিছু চিন্তা করছে, কিন্তু তুবার এমন পরিবর্তনের কোনো কারণ সে খুঁজে না পেয়ে গাড়ির চাবি হাতে নিয়ে উঠে পড়ল। তুবা ফোন বন্ধ করে ব্যাগের ভেতর রেখে লম্বা নিঃশ্বাস ফেলল। সামনে থাকা মানুষটা খানিক হেসে বলল, ফোনটা বন্ধ কইলা দি যে? তোর হবু জামাই রাগ করতো না? রনির কথায় তুবা কিছু বলল না, পাশ ফিরে তাকিয়ে আছে। এলোমেলো হাওয়া তুবা চুলগুলোকে দুলিয়ে এলোমেলো করে দিয়ে যাচ্ছে, আর রনি অপলক তাকিয়ে আছে সেদিকে। কি সুন্দর প্রকৃতির খেলা। বাড়ি ফেরার সময় রনিকে গলির সামনে ব্রিজে দেখতে পেয়ে তুবা তাকে নিয়ে এসেছে। ব্রিজের খানিক নিচে দাঁড়িয়ে আছে দুজনে। সামনে মরা পুকুরটা থেকে গা ঘিন ঘিন করা গন্ধ আসছে। কাকেদের চেঁচামেচি শোনা যাচ্ছে, আর দুজন নীরবে দাঁড়িয়ে আছে। রনি বলল, তুবা আমারে কেন ডাকলি এখানে? রনি, তুই কি করছো নিজের জীবনটাকে নিয়ে? কে রে? নিজের ভালো একটা জীবন তুমি নিজে নষ্ট করছো, তাতে তোর তো কিছু না তুবা। জানি আমার কিছু না, কিন্তু আমার মনে হচ্ছে আমার জন্য তোমার জীবনটা এমন হয়ে গেছে। এসব তোর ভুল ধারণা। আমার জীবনটা আমার ভাগ্যের দোষে এমন হয়ে গেছে। এটা আমার কপালের দোষ, এতে তোর কিছুই না। তুই তোর জীবন নিয়ে ভাব, তোর নতুন জীবন নিয়ে কেমনে সাজাবি এসব ভাব। আর এইসব তো তুই ভাবা রাখিস আমি হুদাই চিল্লাইছি। বলে রনি কষ্টভরা একটা হাসি দিল, যা তুবার ভেতরটাকে জ্বালিয়ে দিয়েছে একদম। কষ্টগুলি গলায় এসে ঠেকেছে। বাসায় যা তুবা, এসব ছেড়ে ভালো একটা মানুষ হওয়া যায় না? আমি তো ছড়ু থেকেই খারাপ, ভালো হইলাম কেমনে? আমারে নিয়া তুই ভাবিস না, আর আমার পেছনে তোর সময় নষ্ট করিস না রে। কিন্তু বিশ্বাস কর তুবা, আমার লইগা তোর এমন মায়া দেখা আমার অন্তর জুড়াইয়া গেছে। এমন শান্তি আমি আমার জীবনে পাই নাই। তুবা কিছু বলতে যাবে তার আগে খেয়াল করলো তাদের থেকে দূর
3 হাত দূরে আহাফিন দাঁড়িয়ে আছে। আহাফিনকে দেখে তুবা থমকে গেল। বুকের ভেতর কিছু একটা প্রবলভাবে বাড়ি খেয়েছে মনে হলো। হঠাৎ আহাফিনকে দেখে সে বোকা হয়ে গেল। তুবা তাকাতেই আহাফিন তার দিকে তাকালো। অচেনা দৃষ্টি, চোখ মুখ লাল। তুবা তাকিয়ে রইল আহাফিনের দিকে। এদিকে রনি দুজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করছে। সে পরিস্থিতি কিছুই বুঝতে পারছে না। আহাফিন মুখে চওড়া একটা হাসি টেনে লম্বা পায়ে রাস্তায় রাখা গাড়ির দিকে যেতে লাগলো। পেছন থেকে 2 পা এগিয়ে তুবা তাকে ডাকলো। আহাফিন ফিরেও তাকালো না। রনি ব্যস্ত হয়ে গেল। তুবা, উনারে আটকা, উনি তোরে ভুল বুঝা চলে যাচ্ছে। তুবা, ডাক দে। তুবা পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। রনি দৌড়ে আহাফিনের কাছে যেতে চাইলো, আর তুবা তাকে পেছন থেকে ডাকতে লাগলো। ততক্ষণে আহাফিন গাড়ি নিয়ে চলে গেছে। তুবা গলা ছেড়ে রনিকে ডাকলো। রনি আবার দৌড়ে তুবার কাছে এসে হাঁপাতে লাগলো। তুই আটকালি না কেন রে? তুবা, আমার লইগা তোর মাঝে ঝামেলা হোক আমি এখন চাই না। তোরা ভালো থাক, আমি এইটাই চাই। তুবা কিছু না বলে রনিকে ফেলে চলে গেল। যাওয়ার আগে একবার পিছন ফিরে রনির দিকে তাকিয়ে বলল, এসব বাদ দিয়ে নিজের যত্ন নাও, জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নাও, গুছিয়ে নাও। বাসায় এসে তুবা ব্যাগ বিছানার উপর ফেলে দিয়ে ক্লান্ত নিঃশ্বাস ফেলে দিল। শরীরটা নয়, মনটা বড্ড ক্লান্ত। একবার আহাফিনের বাসায় যেতে চেয়েও কেন যেন মন চাইল না। ব্যাগ থেকে ফোনটা নিল। সিমটা অন করে আহাফিনকে কল দিতে ওপাশ থেকে একজন মহিলা বলতে লাগলো, আপনার ডায়ালকৃত নম্বরটি এই সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার। তুবা ফোনটা রেখে বিছানার উপর বসে পড়ল। তখন ঘরে তুষি ঢুকলো আপা আপা করে। তুষি সোনা, কি হয়েছে? আপা, ডাক্তার আমারে সত্যি ঠিক করে দিতে পারবে তো? ডাক্তার নয়, আল্লাহ ঠিক করতে পারবে। ডাক্তার তো চেষ্টা করবে। আর আমার তুষি এইবার হাঁটতে পারবে। আমি আর তুষি এবার কিশোরগঞ্জ নিকলি হাইওয়ে নীরবে হাঁটব। চিকচিক করা চোখ নিয়ে তুষি বলল, সত্যি আপা? ইনশাল্লাহ। এবার খুশি? আপা, কবে অপারেশন হবে? এই মাসে আর কয়েকদিন বাকি আছে। আপা, আমার জন্য দোয়া করিস। পাগলি, আমার সব দোয়া তোর জন্য। তুই আমার বোন, নিজের মেয়ের মতো ছোটবেলা থেকে বড় করেছি। দেখবি আল্লাহ আমাদের আবার সুন্দর জীবন দেবে ইনশাল্লাহ। আপা। 2 বোন জড়িয়ে আছে একে অপরের সাথে। তুষির মুখে হাসি, মনে ভয়। তুবার চোখে পানি, মনে চিন্তা ভয়, সব একসাথে। অথচ দুজনই নিখুঁত অভিনেত্রী। আহাফিন বেশ বেগে গাড়ি চালাচ্ছে। গাড়ির গতি একদম শেষ পর্যায়ে। না জানি কখন কি হয়ে যায়। চোখ মুখ লাল হয়ে আছে তার। চোখে বিন্দু বিন্দু পানির দানা, কারণে ঝাপসা দেখছে সে। রাগে নিঃশ্বাস নিতে পারছে না ঠিক মতো। তুবা তার সাথে এমনটা করতে পারে সে কল্পনাও করেনি। সব মেয়ে এক, বেঈমান, স্বার্থফল, লোভী। আবারও মনে এমন ধারণা পুষতে লাগলো সে। লুবনার বিরহের কাছে এই বিরহ কিছুই না। ওটা এক বিন্দু আর এটা এক সাগর। এত কষ্ট সে কি করে সহ্য করবে তাই বুঝতে পারছে না। ভেতরটা আগুনের মতো জ্বলে পুড়ে যাচ্ছে। এই টান টান ব্যথা সে সহ্য করতে পারবে না। সব কিছু শেষ করে দিতে মন চাইছে তার। টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে। তুবা কি রনির জন্য কাল থেকে এমন করছে তার সাথে? তবে কি তুবার মন পরিবর্তন হয়ে গেল? আহাফিন এইসব ভাবছে আর শেষ হয়ে যাচ্ছে। তার শ্বাসের গতি আস্তে আস্তে কমে আসছে। গাড়ির গ্লাসটা তার কাছে ঝাপসা মনে হচ্ছে। হঠাৎ তার গাড়ির সামনে কোনো একটা বাচ্চা মেয়ে এসে পড়তেই সে ব্রেক কষে গাড়ি ঘুরিয়ে নিল। আর তখনই হলো এক দুর্ঘটনা। মেয়েটার কিছু হয়নি, তবে আহাফিনের কপাল অনেকটা ফেটে গেছে। হাতেও বেশ খানিকটা আঘাত পেয়েছে সে। বাচ্চা মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে কান্না করছে। তখনই দৌড়ে তার মা এলো, কোলে তুলে গাড়ির দিকে এগিয়ে গেল।
আহাফিনকে অনেক ডাকার পর চোখ খুলে তাকালো। বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে মনটা কেমন করে উঠল। মুখে এক বিন্দু হাসি ফুটে উঠল। ভদ্র মহিলা বলল, আপনি ঠিক আছেন ভাইয়া? জি। আপনার বেবি কিছু হয়নি তো? না, ওর কিছু হয়নি, হঠাৎ দৌড় দেওয়াতে এমনটা হয়ে গেছে। আপনার তো মাথা থেকে রক্ত ঝরছে, চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই। না না, তার দরকার নেই। দরকার নেই বললেই হবে? দেখুন তো কতটা কেটে গেছে। আহাফিন কপালে হাত দিয়ে বুঝল বেশ খানিক রক্ত পড়ছে। হাতে রক্ত লেগে চিপচিপ হয়ে গেছে। কি হলো, চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই। নো থ্যাঙ্কস, কিন্তু আপনার বেবিকে সাবধানে রাখবেন। এমন বাচ্চা নিয়ে একা বের হওয়া ঠিক নয়। সাথে তার বাবাকেও নিয়ে বের হবেন, নয়তো আরও অনেক কিছুই হতে পারে। আহাফিন খেয়াল করলো ভদ্রমহিলার মুখ কালো হয়ে গেছে। এনিথিং রং? আই অ্যাম সিঙ্গল মাদার। আহাফিন থমকে গেল। কিছু বলার মতো কথা খুঁজে পাচ্ছে না সে। মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে! সামান্য সুখের জন্য একটা মেয়ের সারা জীবন নষ্ট করে দিতে পারে কি করে? অপমান, দুঃখে, কষ্টে জর্জরিত করে দেয়। আহাফিন যেন মেয়েটার জীবনের সকল কষ্ট মুখে দেখতে পাচ্ছিল। আর কথা না বাড়িয়ে সে তখনই গাড়ি নিয়ে ছুটল। ভদ্রমহিলা বোকার মতো তাকিয়ে রইল। তুবা চিন্তায় ঘুমাতে পারেনি, তবে দুপুরবেলা পর্যন্ত চোখ বন্ধ করে শুয়েছিল। তুষি এসে অনেকবার ডেকে গেছে। তুবা তাকে বড় গলায় না করে দিয়েছে আর আসতে। অন্ধকার রুমে চোখ বুজে আছে। মাথাটা এত ব্যথা করছে বলার বাইরে। মাইগ্রেনটা আল্লাহ কেন তাকে দিল সে কিছুতেই বুঝতে পারে না। তার বিপদে তো আর শেষ নেই। ঘাড় থেকে ব্যথাটা মাথায় ধরেছে। মাথার মস্তিষ্কের সব রগ যেন ছিঁড়ে যাচ্ছে, ভেতর থেকে গোলাচ্ছে। তার ওপর চিন্তাগুলো মাথার উপর শান্তিতে শুয়ে ঘুমাচ্ছে। আর সহ্য হচ্ছে না তুবার। হঠাৎ করে উঠে গেল। বিছানার পাশ থেকে ফোন নিয়ে আহাফিনকে কল দিল, কিন্তু বন্ধ। তুবা ফোনটা রেখে চুলগুলো ঠিক করলো। মাথা উপরে তুলে ফুস করে নিঃশ্বাস ছেড়ে গিয়ে বাথরুমে চলে গেল। 1 ঘন্টা শাওয়ারের নিচে বসেছিল তুবা। শূন্যে তাকিয়ে আকাশ পাতাল ভাবতে লাগলো সে। পানি উপর থেকে পড়ে চোখ ঝাপসা করে দিচ্ছে বারবার, তবুও চোখ বন্ধ আর করছে না। লাল টকটকে হয়ে যাচ্ছে ক্রমশ। শরীরের লোম যখন কাঁটা দিয়ে উঠছে, তখন তুবা উঠে দাঁড়ালো। বাথরুম থেকে এসে তুবা আবার আহাফিনকে কল দিল। তখন ফোনটা বন্ধ পেয়ে তুবা ছুঁড়ে ফেলে দিয়ে চুল ঝাড়তে লাগলো। তুষি তখন তাকে ডাকতে রুমে ঢুকলো। আপা, তুই কি এখনো খাবি না? না তুষি, তোর ভাইয়ের এখানে যেতে হবে, ওখানে খেয়ে নেব, চিন্তা করিস না। তুষি ঘড়ির দিকে তাকিয়ে বলল, আপা, মাত্র 3:42 বাজে। সকাল থেকে কিছুই খাসনি, অল্প খেয়ে যা। তুবা আর তুষিকে এভাবে মানা করতে ভালো লাগছে না বলে সে তুষির কাছে গিয়ে বসলো। গালে হাত দিয়ে কোমল স্বরে বলল, আমার সোনাটা, এত চিন্তা করিস আমায় নিয়ে? আমার পাগলিটা, এত চিন্তা করতে হবে না তোকে। আপা বল, আপা আজ রাতে বাসায় চলে আসবি? তোর বুকে মাথা রেখে ঘুমোতে চাই এই কটা রাত। তুবার বুকটা কেঁপে উঠল তুষির কথা শুনে। তুষি যে ভেতর ভেতর ভয় পাচ্ছে তুবা বুঝতে আর দেরি হলো না। সে তুষিকে নিজের বুকে শক্ত করে চেপে ধরল। চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, তুষি লক্ষ্মীটা আমার, তুই এত ভয় পাচ্ছিস কেন? কিছু হবে না, কিছু হবে না তোর, লক্ষ্মী সোনা আমার, দেখবি সব ভালো মতো হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে। তুবার মনটা অশান্ত হয়ে আছে। ভেতরের স্বস্তিটা পাচ্ছে না সে। রিকশায় বসে থেকে বন্ধ ফোনে হাজারটা কল দিচ্ছে আহাফিনকে। একটা চাপা কষ্ট ভেতরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। তুবা বাড়িতে গিয়ে কলিং বেল চেপে দাঁড়িয়ে আছে। আহাফিন তখনও দরজা না খুলে চুপচাপ নীরবতা পালন করছে। তুবা এখন দরজা ধাক্কাতে শুরু করেছে, কিন্তু ভেতর থেকে দরজা খোলার নাম নেই। তুবা এবার গলা ছেড়ে চিৎকার করা শুরু করেছে, আহাফিন, আহাফিন, দরজা খুলুন, আহাফিন, প্লিজ দরজা খুলুন, দরজা খুলুন আহাফিন। এইভাবে তুবা ডাকছে। যখন তুবার কান্নার আওয়াজ আর নিতে পারছে না,
আহাফিন তখন সোফা থেকে উঠে দাঁড়ালো, দরজা খুলে দিয়ে আবার ফিরে গেল সোফার কাছে। পেছন ফিরে দাঁড়িয়ে রইল খাম্বার মতো। তুবা দৌড়ে গেল আহাফিনের কাছে। মাথায় ব্যান্ডেজ দেখে আঁতকে উঠল তুবা। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে? কিন্তু আহাফিন স্টিল বডির নিয়ে দাঁড়িয়ে রইল। তুবা কান্না করতে করতে বলল, কি হয়েছে কি আপনার? আমায় নিয়ে কি সমস্যা আপনার? আহাফিন এবার সিংহের মতো গর্জন করে উঠল, সমস্যা আমার না, সমস্যা তোমার। আর তোমার আমার মাঝে সমস্যা হলো রনি। রনির প্রতি তোমার এত মায়া উপচে পড়ছে কেন বুঝতে পারছি না। কি দেখলে রনির মাঝে? বলো তুবা, বলো। আহাফিনের এমন ব্যবহারে তুবা একদম ভয় পেয়ে গেল। দুই পা পিছনে নিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল আহাফিনের দিকে। এবার আহাফিন সিংহের মতো থাবা বসালো তুবার দুই বাহুতে। নখ খামচে জিজ্ঞেস করতে লাগলো, বলছো না কেন? রনির প্রতি এত মায়া হলো কি করে তোমার? তুমি জানো না রনি তোমার সাথে কি কি করতে পারে? তবুও কেন তার সাথে এত কিসের কথা? কিসের কথা? কি হলো বলো? আহাফিনের চিৎকারে কেঁপে উঠছে তুবা। কাপা গলায় বলল, রনি আগের মতো নেই। ও পরিবর্তন হয়ে গেছে। ও আর আমাদের ক্ষতি করবে না। এই কথাগুলো শুনে আহাফিন তাকে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে দিল অনেকটা দূরে। চোখ মুখে তার প্রচণ্ড বিরক্তির ছাপ। হঠাৎ সে মিনি টেবিলের উপর বেগে লাথি দিয়ে আবার উপরে চলে গেল। তুবা নির্বোধের মতো দাঁড়িয়ে শুধু দেখল। শরীরটা অসাড় লাগছে। মাথায় এখন কিছুই আসছে না। রক্তহীন দৃষ্টিহীন চোখ নিয়ে তুবা ধপ করে সোফার ধারে ফ্লোরে বসে পড়ল। তাকে একদম নির্জীব দেখাচ্ছে। রান্নাবান্না শেষ করে তুবা যখন উপরে গেল তখন আহাফিনের ঘরের দরজা বন্ধ ছিল। তুবা দরজায় ধাক্কা দিতে দিতে আহাফিনকে ডাকতে লাগলো রাতের খাবার জন্য। খেয়ে নিন, আমাকে আজকে বাসায় চলে যেতে হবে। দরজা খুলে নিচে আসুন। তুবাকে আজ রাতে বাড়ি ফিরতে হবে শুনে আহাফিনের রাগ বেড়ে গেল। দাঁত কিড়মিড় করে সে দরজা খুলে বের হলো। লাল বড় বড় চোখ করে সে তুবাকে বলল, এতদিন তো তোমার যেতে হয়নি রাতের বেলায়, এখন কেন যেতে হয়? নাকি রনির বাসায় পৌঁছে দেব? ও তো আবার ভালো হয়ে গেছে। বলে আহাফিন অন্যদিকে মুখ ফেরালো। ছি, কি বলছেন আপনি এইগুলো আহাফিন? আপনার চিন্তা ভাবনা এমন কেন? কি হয়ে গেল আপনার? আমার চিন্তা ভাবনা পাল্টায়নি, তোমার পাল্টে গেছে তুবা। তাই রনিকে তোমার এখন মহৎ মনে হচ্ছে। একটা মানুষ কি পরিবর্তন হয় না? ভালো হওয়া কি দোষের? আহাফিন দ্বিগুণ রেগে গিয়ে বলল, আরে দোষের কেন হবে? রনি তো এখন ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। তো যাও, ভালো মহৎ মানুষের কাছে যাও। আহাফিনের মুখে এমন একটা কথা তুবা কখনো আশা করেনি। আহাফিনের এমন নিকৃষ্ট রকমের কথার কি ইঙ্গিত করে তা জানে। বারবার তার কানে ভাসছে আর শরীরটা জ্বালিয়ে দিচ্ছে কথাটা। তুবা রেগে গিয়েছে খুব রকমের। আপনার মতো এমন নীচ মানসিকতার মানুষ আমি আগে কোনো দিন দেখিনি। আপনার সাথে থাকা কোনোভাবেই হবে না আমার। আমাকে নিয়ে এতটা বাজে মন্তব্য যে মন পোষণ করতে পারে তার সাথে আর যাই হোক সংসার হবে না। গড় গড় করে কথাগুলো বলে তুবা দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করেছে। আহাফিন রেগে গিয়ে বলতে লাগলো, হ্যাঁ যাও যাও, আমিই তো ভালো না। আমি এখন খারাপ হয়ে গেছি না? এখন তো রনি ভালো হয়ে গেছে, ওর কাছেই তো যাবে, যাও। আহাফিন কপাল ডলতে ডলতে পাশ ফিরে তাকালো। একটু পর যখন দেখলো তুবা সত্যি সত্যি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে তখন আহাফিন তাকে পেছন থেকে ডাকলো। তুবা আর পিছু না ফিরে বেরিয়ে গেল। তার ডাক যখন তুবা শোনেনি, রেগে মেগে সে দেওয়ালে এক নাগাড়ে 3টা ঘুষি মেরে ঘরে ঢুকে পড়ল। রাগটা সে কিছুতেই লাগামে আনতে পারে না। সাপের মতো ফুসফুস করে নিঃশ্বাস ফেলছে আহাফিন। তুবা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছে। নীরব রাস্তায় তার কান্না বারবার শোনা যাচ্ছে। অবুঝের মতোই কেঁদে যাচ্ছে তুবা। এই 2 দিনের মাঝে
না তুবা একবার আহাফিনকে কল দিয়েছে আর না আহাফিন তুবাকে কল দিয়েছে। দুদিনের মাঝে একটা মিনিট কেউ কারোর সাথে কথা বলেনি আর না একবার দেখা হয়েছে। আহাফিন কল দেয়নি বলে তুবা কল দেয়নি, তুবা দোষ করেও কল দেয়নি তাকে, তাই সে তুবাকে কল দেয়নি। আরেকবার ডায়ালে নাম্বারটা নিয়েও আহাফিন কেটে দিয়েছে। ভেতরে তার একটা রাগ এখনো রয়ে গেছে। তুবা তো রাগে আহাফিনের সাথে দেখা করতে পারবে না সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, কিন্তু তবুও মন সায় দিচ্ছে না, দম আটকে আটকে আসছে। তুষির ওষুধ নিতে 3 দিন পর আজ তুবা ঘর থেকে বের হয়েছে। মুখটা চিন্তায় একদম শুকনো হয়ে গেছে। তুবাকে অসুস্থ মনে করে রনি এগিয়ে গেল তার দিকে। কিরে তুবা, তোর কি শরীর ভালো না? তুবারে, ভালো আছি। তাহলেই মুখটা এমন লাগতেছে কেরে? জানি না। তোর আর তোর হবু জামাইয়ের মধ্যে কোনো ঝগড়া হয়েছে? কিরে, না। আমারে নিয়ে ঝগড়া করেছ? না। তাহলে তোর কি হয়েছে কইবি তো? হঠাৎ রনি জোরে কথা বলায় তুবা ভয় পেয়ে গেল। আমি ভালো আছি, তুমি সরো। কি হলো? তুবা, আমি তোরে সুখী দেখবা চাই, এর লইগা আমি নিজের ভালোবাসারে কোরবানি দিয়েছি, তোরে অসুখী দেখবার লইগা না। কথাটা মাথায় রাখিস। রনি চলে যাওয়ার দিকে তুবা অপলক তাকিয়ে রইল। এ কোন চক্রে আটকে গেল সে? বাসায় ফেরার পর তুবার ফোনে কল এলো। স্ক্রিনে যখন আহাফিন নামটা ভেসে উঠল, তার চোখ পড়তেই তুবার বুকটা ধুক করে উঠল। নিঃশ্বাসের গতি বেড়ে গিয়েছে। প্রথম প্রথম যে অনুভূতি হতো ঠিক সেই অনুভূতি হতে শুরু করছে বুকের ভেতর। কাপা হাতে তুবা কলটা রিসিভ করলো। ওপাশ থেকে গম্ভীর গলায় শোনা গেল, বাসায় এসো। তুবার ভেতরের অনুভূতিটা কেমন নির্জীব হতে শুরু করলো রাগে। যেন তার ভেতরের অনুভূতিটা রাগে টপকে যেতে চাইছে, তবুও পদে পদে বাধা খাচ্ছে। তুবা কঠিন গলায় জ্বালালো, আমি আসতে পারবো না। আহাফিন চিৎকার করে বলল, তুমি আসবে কি না বলো। তুবা 5 সেকেন্ড ভেবে বলল, আচ্ছা। বাড়তি আর কিছু না বলে কলটা কেটে দিল। একটু পর তৈরি হয়ে সে বাসা থেকে বের হলো। আহাফিন আর তুবা সামনাসামনি বসে আছে সোফায়, কিন্তু দুজনেই চুপ। আহাফিন নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো, তুমি এখনো রনির সাথে দেখা করো কিংবা কথা বলো? কি হলো তুবা? বেশ শান্ত গলায় বলল আহাফিন। তুবা ভেতরে রাগটা আহাফিনকে সামনাসামনি দেখে কেমন মিলিয়ে গিয়েছে। এই মানুষটার থেকে দূরে থাকা তার কিছুতেই সম্ভব না, যা এই লোকটার সংস্পর্শে এলেই বোঝা যায়। তুবা এত না ভেবেই বলে উঠল, না। মিথ্যা কথা, তুমি মিথ্যা বলছো তুবা। তুমি আজ একটু আগেই রনির সাথে কথা বলেছিলে। রনি চলে যাওয়ার পর তুমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলে। আমি নিজে চোখে দেখেছি সেটা তোমার বাসায় যাওয়ার সময়। তুমি কি চাও তুবা? কেন আমার সাথে মিথ্যা বলছো তুমি? উত্তর দাও। গলা ফাটিয়ে আহাফিন কথাগুলো বলল। তুবা অপরাধীর মতো মাথা নিচু করে বসে রইল। সে জানে না কেন এটা বলল। সত্যিটা বললেই কি বা হতো? চুপ করে বসে রইল সে। তুবাকে চুপ থাকতে দেখে আহাফিন রাগে কাঁচের টেবিলটা উল্টোয় ফেলে দিয়ে চলে গেল। নিজেকে আর সংযত করতে পারছে না সে। তুবা ভাঙা কাঁচের টুকরোর দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। এই কাঁচ তো আর জোড়া দেওয়া সম্ভব হবে না। সম্পর্কের বেলাতেও কি এমনটা হয়? ভাবতে লাগলো তুবা। গভীরভাবে চিন্তা করছে। আহাফিন দরজা বন্ধ করে বিধ্বস্ত অবস্থায় মাথায় হাত দিয়ে বসলো। কি করবে সে বুঝতে পারছে না। তুবা এমন পরিবর্তন হেলাফেলাভাবে আর নিতে পারছে না সে। ভেতর থেকে প্রতিনিয়ত আঘাত পাচ্ছে। রনির প্রতি তুবার এমন করার কারণটা কিছুতেই মাথায় খেলছে না তার। কি এমন কারণ? কেন বা তুবা এমন হয়ে গেছে সে জানে না। আহাফিন আজ ভীষণ অসহায়। আহাফিনের চোখগুলো হঠাৎ ঘোলাটে হয়ে আসলো। দরজায় মৃদু একটা টোকার আওয়াজ হলো। আহাফিন কপালের ওপর হাত সরিয়ে দরজার দিকে তাকালো।
চোখ বন্ধ করে কপালে হাত দিয়ে শুয়েছিল সে। হঠাৎ খেয়াল করলো দরজার নিচ দিকে সাদা একটা কাগজ পড়ে আছে। কপাল কুঁচকে আহাফিন এগিয়ে গেল দরজার দিকে। কাগজটা কুড়িয়ে হাতে নিয়ে দরজা খুলল। কেউ নেই দরজার ওপারে। আহাফিন কাগজটা খুলে পড়তে লাগলো। জানি আপনি আমার উপর রেগে আছেন আহাফিন, হয়তো আপনার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু আমি এখন একটা ধাঁধায় পড়ে গেছি। নিজেকে কেমন অপরাধী মনে হয়। সত্যি রনি ভালো হয়ে গেছে। আপনি রাগ করলেও এটা সত্য, রনি আমাকে ভালোবাসে আর আমি ভালোবাসি আপনাকে। কিন্তু তবুও রনির প্রতি আমার মায়া হয়। সবসময় মনে হয় আমার জন্য রনির জীবনটা এমন হয়ে গেছে। আমি বোধহয় ওর নষ্ট একটা জীবনের জন্য দায়ী। হয়তো ওর জীবনটা স্বাভাবিক সুন্দর হতে পারত। আমাকে ভালোবেসেই হয়তো একটা ছেলে স্বাভাবিক জীবন থেকে দূরে আছে। এই জন্যেই হয়তো আমার মায়া হয় তার ওপর। অপরাধ বোধ থেকে হয়তো হয়। কিন্তু বিশ্বাস করুন, রনি ভালো হয়ে গিয়েছে। ও আমার বা আপনার কোনো ক্ষতির কারণ হবে না। বাকি রইল আপনার কথা। আপনি আমার প্রতিটা স্পন্দনে মিশে গেছেন। আপনার ছোঁয়া আমার প্রতিটা লোমকূপে আছে আহাফিন। আমার অস্তিত্বটা আমি আপনার মাঝে বিলীন করে দিয়েছি। আপনাকে ছাড়া নিঃশ্বাস নেওয়া আমার জন্য কষ্টকর। আমি আপনাকে হারাতে চাই না, তাই আনমনে মিথ্যাটা বলেছি। আপনি আমায় দোষী ভাবলে ভুল করবেন, কিন্তু এটাও সত্যি আপনি আপনার কথার দ্বারা আমার নরম মনকে আঘাতে ক্ষতবিক্ষত করে দিয়েছেন আহাফিন। লেখাটা শেষ করে আহাফিন দীর্ঘশ্বাস ফেলে দিল। সে নিজেও অনুধাবন করেছে সে তুবার সাথে খারাপ ব্যবহার করেছে। ওভাবে কথাগুলো বলা ঠিক হয়নি হয়তো। আহাফিন কাগজটা রেখে রুম থেকে বের হলো। ঠিকই ধরেছে, তুবা ছাদের এক কোণায় আকাশের মুখ করে দাঁড়িয়ে আছে। আহাফিন পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। লম্বা চুলে মুখ গুজে দিয়েছে মন মরা হয়ে। তখনই বৃষ্টির কণার মতো টুপ করে পানি গাল বেয়ে পড়ল তুবার। দমটা কেন যেন বন্ধ হয়ে আসতে চাইছে। আহাফিন তাকে নিজের দিকে ফিরিয়ে চোখের পানিটা মুছে দিল। এক হাতে কান ধরে বিড়বিড় করে সরি বলতেই তুবা এক রাশ কেঁদে জড়িয়ে ধরল আহাফিনকে। তুবার আড়ালে আহাফিন চোখের দু ফোঁটা আড়াল করে নিল রাতের আঁধারে। মেয়েটা যে কিভাবে তার হৃদয়ে মিশে গেছে তা সে জানে না। তুবার কষ্ট সরাসরি যেন তার বুকে গিয়ে লাগে। তুবা, আমার দিকে তাকাও। তোমায় ভালোবাসি আমি তুবা। কোনো সময় তোমার খারাপ আমি চাই না, চাইবও না। কিন্তু আমি এটা চাই না যেন তুমি রনির সাথে আর কথা বলো। আমি চাই না রনির কাছাকাছি তুমি থাকো। তোমার কিন্তু উচিত আমার কথা শোনা। হতে পারে সে ভালো হয়ে গেছে, মানলামও, আমার আর তোমার ক্ষতি করবে না। কিন্তু তুমি ওর সাথে কথা বললে, দেখা করলে ওর প্রতি তোমার পরোক্ষ মায়া জন্মে যাবে। তোমার সব সময় মনে হবে তোমার কারণে ওর এমন অবস্থা, যেটা তোমার এখন হচ্ছে। এটা দিন দিন বাড়তে থাকবে। ফলশ্রুতিতে কি হবে? আমাদের মাঝে ফাটল ধরতে শুরু করবে। সামান্য কয়দিনে কি হয়েছে দেখতেই পাচ্ছ না তুমি? এটা আরও বড় রূপ ধারণ করলে কি হবে একটু ভাবো তো। তুবা নির্বাক হয়ে আছে। আহাফিনের কথাটাতে যথেষ্ট যুক্তি রয়েছে। চুপচাপ সে ভাবছে এগুলো। তুবা, বুঝেছো আমার কথাগুলো? কেন আমি তোমার সাথে রাগ করেছি? তুবা মাথা নাড়ল। আমাকে কথা দাও, তুমি আর রনির সাথে কথা বলবে না। কি হলো তুবা? তুমি আর রনির সাথে কথা বলবে না বা দেখা করবে না, কথা দাও। তুবা একটু ভেবে আহাফিনকে বলল, সে আর রনির সাথে কথা বলবে না, ওর থেকে দূরেই থাকবে। আহাফিন তুবাকে তার খারাপ ব্যবহারের জন্য সরি বলে আবার জড়িয়ে ধরল তাকে। তুবা এই কদিনে না রনিকে নিয়ে তেমন ভেবেছে আর না তাকে সামনে পেয়েছে। এখন সে তুষিকে নিয়ে চিন্তায় আছে। বেশি দিন বাকি নেই অপারেশন করানোর। আহাফিনকে
জানিয়ে দিয়েছে তুষির অপারেশনের পরই তাদের বিয়ে হবে। আহফিন এতে অমত করেনি, সে এতেও রাজি। তুবা বাজার করতে যাওয়ার সময় রনির সাথে দেখা। তুবা, তোর সাথে আমার একটু কথা ছিল। তুবা, একটু সময় দিবি? আমি এখন ব্যস্ত, তুমি যাও। তুবা, তোরে কিছু জানানোর আছিল, একটু শোন। অনুরোধ তুবা। তুবা কি করবে বুঝতে পারছে না। রনি কি বলতে চায় মন শুনতে চাইছে, আবার আহফিনকে দেওয়া কথাগুলো মনে পড়ছে। পাথরের মতো দাঁড়িয়ে আছে তুবা রাস্তার এক কিনারায়। তুবা রে, তোর দুরা পায়ে পড়ি, আমার কথা একটু শোন। তুবা চলে যেতেই পা বাড়িয়েছিল, তবে রনি এই কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়ায়। সে না পা বাড়াতে পারছে আর না কিছু বলতে পারছে। শুনবি তুবা, আমার না একটা অনুরোধ আছে তোর কাছে, আল্লাহর দোহাই লাগে এইটা রাখিস। কি অনুরোধ? আমি কথাটা শেষ করার আগেই তুবার ফোনটা বেজে উঠল। আহফিন কল করেছে। তুমি কি বাসায় আছো তুবা? কেন? আমি তোমার বাসায় আসছি 5 মিনিটের মাঝেই, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা। তুবা তাড়াতাড়ি করে ফোনটা কেটে দিয়ে ওখান থেকে চলে গেল। রনির জন্য বুকটা কেঁদে উঠলেও কিছু করার নেই। আহফিনের বিশ্বাস সে ভাঙতে পারবে না, তবুও হৃদয়টা কষ্ট পাচ্ছে। এভাবে বলার পরও একটা মানুষের একটা অনুরোধের কথা শুনতে সে পারেনি। এটা কতটা কষ্টের সে বুঝাতে পারবে না কাউকে। একটা মানুষকে কষ্ট দিয়ে কাঁদিয়ে কিভাবে আরেকটা মানুষ ভালো সুখে থাকতে পারে। রনির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। শেষ ইচ্ছাটার কথা শোনার মতো তুবার কাছে সময় নেই। আমার লইগা তোর সময় কেড়ে থাকবা তুবা? আমি তোর কেউ না, আমি বেয়াক্কেলের মতো তোর কাছে আশা করছিলাম। তুবা তো আরেকজনের, তুবা আমার না, তুবা আমার না। রনি রাস্তায় বসে হাউমাউ করে কান্না করছে। একটা কুকুর জিহ্বা বের করে পলকহীন তাকিয়ে আছে। হয়তো সে বুঝতে পারছে না কেন এভাবে কান্নার করার কারণ। কি জীবন, দুনিয়া কত অদ্ভুত। তুষি কি বলবে তা শোনার জন্য আহফিন, তুবা আর শিরিন বেগম বসে আছে মাঝঘরে। আহফিন আসতে তুষি বলেছিল, ভাইয়া আপনি এসেছেন, ভালো হয়েছে। না আসলেও আপাকে বলতাম আপনাকে নিয়ে আসতে, আমার কিছু বলার ছিল আপনাদের। কি রে তুষি, কি বলবি, বলছিস না কেন? আপা, আমি চাই আমার অপারেশনের আগে তোমার আর ভাইয়ার বিয়েটা হয়ে যাক। কোনোভাবেই না, আমি আগেই বলেছি এ বিষয় নিয়ে, আর কিছু বলতে চাই না। এছাড়া তোর কিছু বলার থাকলে বল। আমার এই ইচ্ছা পূরণ করবে না আপু? এটা সম্ভব নয়, আর কিছু তোর বলা বা চাওয়ার থাকলে বলতে পারিস, আমি পূরণ করব। দুই বোনের মাঝে আহফিন কোনো কথাই বলল না, আর শিরিন বেগম নীরবে কেঁদে চলেছেন। কারণ তিনি জানেন তুষি ভেতর থেকে কতটা ভয় পাচ্ছে। তার মনে হচ্ছে সে আর চোখ খুলতে পারবে না অপারেশন করার পর। আল্লাহ আমার কপালে কি রেখেছে আমি জানি না আপা, আর এটাও জানি না আমি বেঁচে থাকতে পারবো কিনা। তুষি, তুবার ধমকে তুষি তেমন পাত্তা না দিয়েই বলল, তাই আমি চাই তোমাকে আর ভাইয়াকে একসাথে সুখী দেখতে, এটাই আমার শেষ ইচ্ছা। তুষি, কি যা তা বলা হচ্ছে, মুখে কি তোর কিছু আটকায় না? তুই একদম সুস্থ হয়ে যাবি দেখিস। আর তোকে তো আমি বলেছি আমার বিয়েতে তোকে নাচতে হবে, নিজের পায়ে হেঁটে তুই আমার স্বামীর বাড়ি যাবি। এখন এসব কথা উঠছে কেন? এতক্ষণ আহফিন নীরব থাকলো, এবার সে বলে উঠল, দেখো তুষি, আমি কিন্তু তোমার বোনের সাথে একমত। আমিও চাই অপারেশনের পর সবাই মিলে হইচই করে বিয়েটা হবে। দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো, আর অপারেশনে তো বেশি দিন বাকি নেই। আমি আপার বিয়ে না দেখে অপারেশন করব না। তুষি নিজের হুইল চেয়ার টেনে টেনে চলে গেল ওখান থেকে। আহফিন আর তুবা বুঝতে পারছে না কি করবে, তুষির কথা রাখবে নাকি তারা। দেখো তুবা, তুমি হয়তো ভাববে আমি নিজেরটা দেখছি, কিন্তু না, এখন কিন্তু তোমাদের তুষিকে সময় দেওয়ার দরকার। ও কি বলে, ও কি চায় তাতে গুরুত্ব দেওয়া, বাকিটা তুমি ভাবো। আমাকে রাতে
জানিও ফোন করে। আর আজ রাতে যেতে হবে না, তুষির সাথেই থাকো। আসছি আমি, সাবধানে যাবেন, টেক কেয়ার। তুবা মৃদু মাথা নাড়ালো। রাতে তুবা আহাফিনকে কল করে জানিয়ে দিয়েছে এই শুক্রবার যেন বিয়েটা হয়ে যায়। আহাফিন তেমন কিছু বলেনি, কারণ তার মাঝে চিন্তা ঘুরপাক খাচ্ছে। আজ লুবনার সাথে দেখা হয়েছিল আহাফিনের, বাধ্য হয়েছে করতে। লুবনা এখন কান্নাকাটি করছে তাকে একটা সুযোগ দেওয়ার, সে আবার ফিরে আসতে চায় তার জীবনে। আহাফিন যখন জানালো সে একজনকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চলেছে, তখন লুবনা পাগলের মতো চিল্লাচিল্লি করতে থাকে রাস্তায়। তাই আহাফিন আর কিছু না বলে চলে আসে সেখান থেকে। আসার সময় তুবাকে রনির সাথে দেখে আহাফিন, রেগে গেলেও শান্ত থাকার চেষ্টা করে। তাই তুবাকে তখন কল করেছিল, যদিও তার তুবার বাসাতে যাওয়ার কথা ছিল। তখন তুবা কল রেখে রনির সাথে আর কথা না বলে চলে যায়, তাই আহাফিন আর কিছু বলতে চায়নি তাকে। তুবা হলুদ আর গোল্ডেন পাড়ের একটা কটন শাড়ি পরে আছে, মাথায় সাদা আর হলুদ কাঁচা ফুলের একটা টিকলি, কানে হলুদ ফুলের দুল, গলায় হাতেও সাদা আর হলুদ ফুলের মালা ঝুলছে। হালকা হলুদ কপাল বেয়ে গালে এসে পড়েছে। তুবাকে দেখে আহাফিনের ভেতরে তোলপাড় করা শিহরণ বইছে। ফোনের স্ক্রিন থেকে চোখ সরাতেই চাইছে না। তুবার সৌন্দর্য যে কোনো কিছুকে হার মানাবে। ভেতরে সহস্র অনুভূতি নিয়ে আহাফিন তাকিয়ে আছে। তুবা টানা টানা কাজল কালো চোখগুলো নিয়ে আহাফিনের দিকে তাকাতেই আহাফিন বুকে হাত দিল। তুবার চোখের দিকে তাকিয়ে মুচকি হাসল। তাদের কাণ্ড দেখে তুষিও হাসছে। একটু পরে আহাফিন সাদা পাঞ্জাবি পায়জামা আর হলুদ কোটি পরে হাজির হয়ে গেছে। জামাই হলুদে নিজেই চলে আসতে আশেপাশের মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে। তুবা তখন আহাফিনকে দেখল, তখন সেও হতবাক হয়ে চুপ হয়েছিল, মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। আহাফিন ভ্রু নাচিয়ে কিছু ইশারা করতেই তুবা হেসে উঠল। আহাফিন একা আসেনি, তার সাথে 3টা ছেলেও এসেছে, সাথে 2টা ক্যামেরা আর লাইট। আহাফিন তুবার বিয়ের অ্যালবাম করে রাখার জন্য তারা ছাদে গিয়ে অনেক রকমের ছবি তুলল। ছাদের এক কোণায় নিচ থেকে বেয়ে ওঠা কিছু গাছের পাশে ছবিগুলো দেখার মতো হয়েছে। দুজনের নীরবে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আহাফিন তুবার কোমরে এক পাশে টেনে নিজের কাছে নিয়ে এলো। এতক্ষণ এভেবেই চুপচাপ দাঁড়িয়ে থাকার পর আহাফিন তুবাকে নিজের দিকে ফেরালো। গালের দুপাশে 2 হাত রেখে তুবার চাঁদ মুখের দিকে আরও কিছুক্ষণ চেয়ে রইল। হুট করেই তুবাকে বুকের গভীরে চেপে ধরে পরম আদরে। তুবার বিয়ে, অথচ সবচেয়ে খুশি তুষি। তার মুখ থেকে হাসির রেশটা কমছেই না। সে নিজের চিন্তা বাদ দিয়ে দিয়েছে। তার বোনের বউ সাজ মুখটা দেখে খুশিতে সাগরে ভাসছে তুষি। বউ সাজানোর পর তুষিই প্রথম দেখেছে তুবাকে। আপা, আমার আপা, আমার আপা দুনিয়ার সবচেয়ে সুন্দর। আপা, তোমার দিকে তাকালেই না আমার চোখগুলো চিকচিক করে ওঠে। কেউ নজর না দিক, মাশাআল্লাহ। এটা তো আমার আপার চোখ ধাঁধালো সৌন্দর্য। তুমি আমার শক্তি আপা। তুমি পাশে থাকলে আমার তেমন চিন্তা হয় না। জানি আমার আপা আমাকে কতটা ভালোবাসে। তোমার চেয়ে আজ আমি বেশি খুশি, তা তুমি নিজেও জানো না। বউর সাজে তোমার মুখের এই হাসিটা দেখার জন্য আমি অপেক্ষাই করছিলাম। এখন আমার আর কোনো ইচ্ছা নেই। আমার আপার মুখের এই হাসিটা আল্লাহ যেন তাজা রাখে। চিকচিকে চোখ নিয়ে তুবা তুষিকে জড়িয়ে ধরল। তুষি যে তার জীবনের অর্ধেকটা, তা আহাফিন ছাড়া কেউ ভালো করে বুঝতে পারবে না। তুষিকে যদি সুস্থ করতে তার জীবন শেষে 1 বিন্দু রক্তও দিতে হয়, তবেও সে রাজি। আল্লাহর কাছে সে নিজের বিনিময়ে হলেও তুষির সুস্থতা কামনা করে প্রতিনিয়ত। তুবার সাথে বসে আছে তুষি। আজ একটা বারের জন্য বোনকে আড়াল করতে চাইছে না। তুবার শরীর ঘেঁষে রয়েছে সে। বারবার নাক টেনে বোনের শরীরে ঘ্রাণ নিচ্ছে। হয়তো প্রতিদিন এটা আর করা যাবে না।
জীবনে এই প্রথম বোধহয় টুসি এভাবে কেঁদেছে। শুধুমাত্র টুসির এই কান্না দেখে তুবার বুকটা ফেটে যাচ্ছে। দুই বোন অঝরে কেঁদেছে। টুসি তুবাকে ছেড়ে থাকবে কি করে ভেবেই কাঁদছে। আর আপার মুখটা দেখলে সারাটা দিন ভালো যায়, কিন্তু এখন তো আর প্রতিদিন দেখতে পারবে না। নিজের জীবনের ভয়ও তো আছে। এই আপাকে ছাড়া দিন কি করে চলবে তার। আপা ছাড়া সে শূন্য। টুসি বাচ্চাদের মতো করে কাঁদছে। চোখ মুখ অনেক ফুলে গেছে। টুসির কান্না দেখে আশেপাশের মানুষ খুব আফসোস করছেন, আবার কেউ কেউ কেঁদেই দিয়েছেন। টুসির কান্না কেন যেন কমছেই না। কাঁদতে কাঁদতে যখন খুব ক্লান্ত হয়ে গেছে, সে তখন আওয়াজ কমে এলো। শেষবারের মতো নিজের আপাকে জড়িয়ে ধরে বিদায় দিল। গাড়িতে উঠে তুবা কান্না দেখে কে। আফিন কিছুতেই তাকে থামাতে পারছে না। টুসির জন্য মনটা পুড়ে যাচ্ছে। তুবাকে অস্থির হয়ে কাঁদতে দেখে আফিন ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। তুবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগলি আমার, দেখো তো কেঁদে কি করেছে চাঁদ মুখের। একটু শান্ত হও, আমার কথা শোনো। তুবা, প্লিজ শান্ত হয়ে আমার কথাটা শোনো। তোমার কি মনে হয় তুমি আর আসতে পারবে না এখানে? আরে কতক্ষণ বা লাগে আসতে? চাইলে প্রতিদিন আসতে পারো, কিংবা মামনি আর টুসিকে আমাদের ওখানে নিয়ে এলাম। তুমিও ভালো থাকবে আর টুসিও শান্তি পাবে। তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, কিন্তু প্লিজ এই কান্নাটা থামাও এখন। আমার বউকে বউ সাজে সুন্দর করে একটু দেখার সুযোগ করে দাও। ছবি তোলার পর্ব শেষ করে আফিন তুবাকে ঘরে বসিয়ে নিচে চলে গেল। তুবা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখছে। ঘরটা ফুলে মোমো করছে, সুবাস উড়াচ্ছে চারিদিকে। এত ফুলের ঘ্রাণেও তার খারাপ লাগছে না। দেখতে বেশ চমৎকার লাগছে ঘরটা। আফিন তুবাকে নিয়ে 2 রাকাত নামাজের জন্য দাঁড়ালো। নতুন জীবনটা যেন সুখে কাটে। আল্লাহর নামে এই পবিত্র সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চায় আফিন। ভুল মানুষের জীবনেই হয়। নামাজ শেষে মোনাজাতে আফিন অনেকক্ষণ কাঁদল। তুবা কিছু বুঝতে পারল না আফিন কেন কাঁদছে। সে অপলক তাকিয়ে রইল। মোনাজাত শেষে সে তুবার দিকে তাকালো। তুবা জিজ্ঞেস করলো, আপনি মোনাজাতে কাঁদলেন কেন? আফিন কোনো জবাব না দিয়ে তুবার কপালে ঠোঁট স্পর্শ করল। তারপর বলল, তুমি এখন এখানে বসো, আমি আসছি। আফিন ফিরে এলো খাবার ট্রে নিয়ে। আস্তে আস্তে বলল, সব বউরা জামাইয়ের জন্য দুধ নিয়ে আসে, কিন্তু আমাকে আমার বউয়ের জন্য আনতে হচ্ছে। মুখ ভেঙচি কেটে তুবা বলল, কে আনতে বলেছে আপনাকে? আমার মন। ডিনার শেষ করে আফিন তুবাকে একটু মিষ্টি খাইয়ে দিল। তুবাও একটু খাইয়ে দিয়েছে। তারপর দুজনেই বিছানায় চুপচাপ বসে আছে। তুবা, বাইরে বৃষ্টি হচ্ছে, ভিজবে এত রাতে? চলো। কিন্তু আমার বৃষ্টির পানিতে অ্যালার্জি আছে। হাতের তলা অনেকক্ষণ চুলকায়, পরে আবার ঠিক হয়ে যায়। ওকে, ভিজতে হবে না, ব্যালকনিতে তো যাওয়া যাবে। মুচকি হেসে তুবা বলল, চলুন। নামার সময় আফিন বলল, আমার বেগম, আপনার একটু যত্ন তো করতে দেবেন, নিজের স্বামীকে নাকি। এই বলে আফিন নিচে নেমে তুবাকে কোলে তুলে ব্যালকনিতে নিয়ে গেল। তুবাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। বৃষ্টির হালকা ঝাপটা দুজনের শরীরে আসতে অদ্ভুত তৃপ্তি অনুভব করে তারা। কি প্রাপ্তি! আফিন মাথা থেকে তুবার ওড়নাটা খুলে দিল আস্তে করে। তারপর ফুলের খোপা খুলে চুলগুলোকে ছেড়ে দিল। তুবা জানতো আফিন এটাই করবে। আফিন তার চুলে মুখ গুজে দিয়ে পেটে স্লাইড করতে লাগলো। তুবার ঘাড়ে ছোট ছোট চুমুতে পরিপূর্ণ করে দিতে লাগলো। আফিনের ঘরে তুবাও চলে যেতে লাগলো। ভেতরে কত শত ঢেউ দুলা খাচ্ছে। আফিনের ছোঁয়াতে তুবার প্রতিটা লোমকূপ সজাগ হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে উপলব্ধি করতে লাগলো আফিনের পরশ, আবেশের স্পর্শগুলো। আফিন তুবাতে উপনীত হয়ে গিয়েছে। তুবার শরীরের ঘ্রাণ 12 বারের মতো তাকে মাদকতায় নেশায় মাতাল করে তুলেছে। আফিন একে একে তুবার গলার, কানের, হাতের গয়নাপত্র খুলতে লাগলো। তুবার পেটে চাপ দিয়ে তাকে আরও নিজের কাছে নিয়ে এলো।
চোখ বুজে মাতালের মতো ঘ্রাণ নিতে লাগলো তুবার। ভিজে ঠোঁটের স্পর্শে কেঁপে উঠছে তুবা। নিঃশ্বাস ক্রমশ ঘন ঘন হয়ে আসছে। আহাফিন তুবাকে এক টানে নিজের দিকে ঘুরিয়ে ঠোঁটে ঠোঁট বুলিয়ে দিল। অধৈর্য হয়ে তুবার ঠোঁট নিগড়ে নিতে চাইছে সে। আহাফিনের ঠোঁটের খেলায় তাল মেলাচ্ছে তুবাও। অদ্ভুত অনুভূতি হচ্ছে ভেতরে। এক হাত তুবার গালে, অন্য হাত দিয়ে তুবার নরম তুলতুলে পেটে আঙুল বুলাচ্ছে, যা তাকে আরো অস্থির করে তুলছে। তুবা আহাফিনের ভেতর মিশে যেতে চাইছে। আহাফিন তুবাকে কোলে তুলে নিয়ে বিছানায় গেল। শাড়ির আঁচলটা সরিয়ে নিয়ে কোমর থেকে শাড়িটা খুলে নিল আহাফিন। তুবার গলাতে নাক ডুবোতেই তুবা ছটফট করতে শুরু করেছে। আহাফিন তুবাকে অস্থির করতে তার পেটে মৃদু চাপ দিচ্ছে। ভিজে ঠোঁটের স্পর্শ গলায় দিতেই তুবা বিছানার চাদর খামচে ধরেছে। আহাফিনের পা তার পায়ে স্লাইড করে যাচ্ছে। পেটিকোট হাঁটুতে ঠাঁই নিয়েছে। পায়ের স্লাইডগুলো আহাফিনের উন্মুক্ত পিঠে খামচি দেওয়ার সুযোগ করে দিয়েছে। নিজের ভেজা ঠোঁট তুবার কানের লতিতে লাগাতেই তুবা মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে লাগলো। ঘন ঘন নিঃশ্বাস নেওয়া দেখে আহাফিন ভালোই বুঝতে পারল পরিস্থিতি। তুবাকে আরেকটু উস্কে দিতে কানের লতিতে আলতো চুমু দেওয়া শুরু করে শব্দ করে। একে তো স্পর্শ, তার উপর গরম নিঃশ্বাসের বাড়ি কিছুতেই নিতে পারছে না তুবা। চোখ খোলার শক্তিটুকুও যেন ভেতরে নেই। আহাফিনকে যেন সে নতুন রূপে আবিষ্কার করছে, নতুনভাবে। আহাফিন এবার পুরোপুরিভাবে তুবাতে আসক্ত হয়ে গিয়েছে। সে এখন তুবা নামক মাদকে ডুবে যেতে চায়। তুবাকে সে আরো গভীরভাবে কাছে চায়। আহাফিন তাকে আরেক ধাপ কাছে টেনে নিয়ে এলো। যতটা কাছে গেলে দুটা মানুষ দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পারে, গুনতে পারে ততটা। যতটা কাছে গেলে একটা মানুষ আরেকটা মানুষের সম্পূর্ণ নিজের সম্পদ দখল করে নিতে পারে ততটা। আহাফিন যেন তুবাকে নতুনভাবে জয় করে নিচ্ছে, নিজের সম্পদকে নতুনভাবে দখল করছে। চলবে।